আপনারা অনেকে বলছেন দেখেন না, ঠিক আছে, স্ক্রিনটা দেখেন না, আমি স্ক্রিনটা বড় করে দিচ্ছি, সমস্যা নেই, আপনারা দেখতে পারবেন, প্রবলেম নেই। ওকে, সো দেখেন আমরা আগে গত ক্লাসে কিন্তু বলেছিলাম যে আমাদের আনকনজুগেটেড হাইপার বিলিরুবিনিমিয়া তিনটা মেকানিজম অফ অ্যাকশন, মানে তিনটা মেকানিজমের মাধ্যমে হয়। কজ মাল্টিপল হতে পারে, বাট মেকানিজম হচ্ছে তিনটা, জাস্ট তিনটা মেকানিজম আমরা ফলো করব। প্রথম মেকানিজমটা হচ্ছে যে আমার যদি এক্সেসিভ আরবিসি ব্রেকডাউন হয়, অর্থাৎ অনেক বেশি আরবিসি যদি ভেঙে যায়, তখন কি হবে? সিম্পল, আরবিসি যখন এক্সেসিভলি ভেঙে যাবে তখন কি হবে? আপনার এই ওখান থেকে প্রচুর পরিমাণ আনকনজুগেটেড বিলিরুবিন ফর্মেশন হবে, ঠিক আছে? তো এখন লিভারের কিন্তু একটা ক্যাপাসিটি আছে যে সে কি পরিমাণ আনকনজুগেটেডকে বিলিরুবিনকে কনজুগেটেড বিলিরুবিনে সে কনভার্ট করতে পারে, বিকজ সে কিন্তু একটা এনজাইম ডিপেন্ডেন্ট। এনজাইম যদি থাকে তাহলে সে পারবে, এনজাইম না থাকলে পারবে না। এখন জিনিসটা হচ্ছে যে এনজাইমগুলো তো আর মানে অফুরন্ত কাজ করার ক্ষমতা নাই, তাদের কিন্তু একটা লিমিটেড ক্যাপাবিলিটি আছে। তো যতক্ষণ তারা পারবে তারা কিন্তু ট্রাই করবে কম্পেনসেট করার জন্য এই যে এক্সেসিভ অ্যামাউন্ট অফ আনকনজুগেটেড যে বিলিরুবিন গুলো ফর্মেশন হচ্ছে, এই এক্সেসিভ বিলিরুবিন গুলাকে তারা ট্রাই করবে যে তাতে করে তারা কনজুগেটেডে কনভার্ট করার জন্য। কিন্তু সিম্পল বিষয় যে তাদের যেটা ক্যাপাসিটি আছে, তারা ক্যাপাসিটি দিয়ে তারা কিন্তু কখনোই এত হিউজ অ্যামাউন্টের আনকনজুগেটেড বিলিরুবিনকে তারা কখনোই কনজুগেটেডে কনভার্ট করতে পারবে না। তখন কি হবে? তখন সিম্পলি আমাদের আনকনজুগেটেড বিলিরুবিনের পরিমাণ ব্লাডে বেড়ে যাবে। কিন্তু আমি বলেছিলাম যে যখন আপনার লিভারটা ওকে, ফাংশন ওকে, কোনো সমস্যা নাই, তখন যতই আপনার ব্লাড সেল ভাঙুক না কেন, যতই আপনার আনকনজুগেটেড বিলিরুবিন প্রোডাকশন হোক না কেন, লিভার কিন্তু সর্বোচ্চ ট্রাই করবে এটাকে কন্ট্রোলে রাখার, অর্থাৎ আনকনজুগেটেড গুলোকে কনজুগেটে কনভার্ট করা। এই জন্য বলা হয় যে যদি লিভারের ফাংশন সম্পূর্ণরূপে ঠিক থাকে, কোনো রকমের ডিফেক্ট না থাকে, তাহলে সাধারণত আমাদের জন্ডিস কখনোই মডারেট টু সিভিয়ার হয় না, মাইল্ড লেভেলে থাকে। সেটা কত? 5 থেকে 6 মিলিগ্রাম পার ডেসিলিটার লেভেলে। হ্যাঁ, তাহলে যদি এমন হয় যে আমার আনকনজুগেটেড বিলিরুবিনের পরিমাণ 6 ক্রস করে গেছে, তখন আমরা কিন্তু একটা আইডিয়া করতে পারবো যে হ্যাঁ, আমার এক্সেসিভ ব্লাড ভাঙতেছে, নাহলে আমার এক্সেসিভ আনকনজুগেটেড বিলিরুবিন কোত্থেকে আসতেছে? তাহলে আমার এক্সেসিভ ব্লাড ভাঙার কারণে এক্সেসিভ আনকনজুগেটেড বিলিরুবিন প্রোডাকশন হচ্ছে, ঠিক না? সিম্পল। এবং এই বিলিরুবিন গুলা কিন্তু লিভারে যাচ্ছে কনজুগেশন হওয়ার জন্য, বাট কি হচ্ছে, লিভারে প্রবলেম থাকার কারণে লিভার পারতেছে না এগুলোকে 100%লি কনজুগেট করতে। তখন দেখা যায় যে আমাদের ব্লাডের মধ্যে আনকনজুগেটেড বিলিরুবিনের পরিমাণ ক্রস করে যায় 6 ক্রস করে কত হয়ে যায়? 6 থেকে বেশি মিলিগ্রাম পার ডেসিলিটার হয়ে যায়। যখন আমরা 6 ক্রস করে ফেলবে, তখন আমরা একটা আইডিয়া করতে পারি যে হয়তো বা আমার সমস্যাটা অ্যাজ ওয়েল মানে ব্লাডে অ্যাজ ওয়েল অ্যাজ লিভারে, নাহলে কিন্তু লিভার ট্রাই করতো কম্পেনসেট করার জন্য। এই জন্য আনকনজুগেটেড হাইপার বিলিরুবিনিমিয়ার প্রথম কি মেকানিজমটা হচ্ছে এক্সেসিভ ব্রেকডাউন অফ হিমোগ্লোবিন ডিউ টু হেমোলাইসিস। ওকে, এটা প্রথম কজ। এখন এর আন্ডারে অনেকগুলো কজ আছে, মানে এই মেকানিজম ফলো করে অনেকগুলো মেকানিজম আছে। যেমন প্রথমটা আমি বলেছিলাম হেমোলাইটিক ডিজিজ অফ দ্য নিউবর্ন, তার মধ্যে দুটো আছে এবিও এবং আরএইচ ইনকম্পেটিবিলিটি। সেকেন্ড হচ্ছে সিকল সেল অ্যানিমিয়া, গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজিনেস, এখানে লেখাটা বাদ পড়ছে, লিখে নিন, ডিহাইড্রোজিনেস ডেফিসিয়েন্সি। এন্ড থার্ড ফোর্থ ওয়ান ইজ থ্যালাসেমিয়া। তো আমরা আজকে বলেছিলাম প্রথমটা এবং ফোর্থ যে মেকানিজমটা, যেটা সবচেয়ে কমনলি জিজ্ঞেস করা হয়, এই দুইটা মেকানিজম আমরা পড়বো। বাকিগুলো আমরা যখন অ্যানিমিয়া পোর্শনটুকু পড়বো তখন চলে আসবে, আমাদের কোনো সমস্যা হবে না, ঠিক আছে? আচ্ছা, সেকেন্ডটা বলেছিলাম ইম্পেয়ার্ড হেপাটিক বিলিরুবিন আপটেক। আমরা আগে বলেছিলাম যে আমাদের বিলিরুবিন গুলা কিন্তু একটা স্পেশাল ট্রান্সপোর্টারের মাধ্যমে কি হয়, আমার ব্লাড থেকে লিভার সেলের মধ্যে প্রবেশ করে। ওই ট্রান্সপোর্টারের যদি ডিফেক্ট থাকে, তাহলে কিন্তু লিভার কি কখনোই এই লিভার সেল কখনোই এই আনকনজুগেটেড বিলিরুবিন গুলাকে আপটেক করতে পারবে না। ফলে কি হবে, এগুলো আর লিভার সেলে ঢুকতে পারবে না, আর লিভার সেলে না ঢুকলে কনজুগেশনের প্রশ্নই আসে না। তখন কি হবে, ব্লাডের মধ্যে আনকনজুগেটেড হাই বিলিরুবিনের পরিমাণ বেড়ে যাবে, অর্থাৎ আনকনজুগেটেড হাইপার বিলিরুবিনেমিয়া হবে। ওকে, আচ্ছা, তাহলে এই দুইটা কজ, একটা হচ্ছে কনজেস্টিভ হার্ট ফেলিওর, কেন হয় বড় ভয়ে বুঝাচ্ছি। সেকেন্ড ওয়ান হচ্ছে মেডিকেশন, এটাও বুঝাচ্ছি, কোনো সমস্যা নেই। থার্ড মেকানিজম হচ্ছে ডিফেক্টিভ কনজুগেশন অফ দ্য বিলিরুবিন, অর্থাৎ সব ঠিক আছে, লিভার ব্লাড সেল সবই ঠিক আছে, কিন্তু লিভারের ভিতরে এনজাইমিক ডিফেক্ট আছে, অর্থাৎ এই আনকনজুগেটেড বিলিরুবিন গুলাকে কনজুগেট করতে পারতেছে না। কথা কি ক্লিয়ার? তাহলে এই লিভার সেলগুলো কি করতেছে, আনকনজুগেটেড বিলিরুবিন গুলাকে কনজুগেশন করতে পারতেছে না। আর যেহেতু কনজুগেশন করতে পারতেছে না, এই জন্য কি হচ্ছে, আমার স্বাভাবিকভাবেই আনকনজুগেটেড বিলিরুবিনের পরিমাণ বেড়ে যাচ্ছে। তাহলে আমরা বুঝতে পারতেছি এই যে ডিফেক্টিভ কনজুগেশন অফ বিলিরুবিন, এই মেকানিজমের আন্ডারে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে আমার ইউরোপি কি গ্লুকোরোনাল ট্রান্সফারেজ এনজাইমে। তাহলে হয়তো বা কোনো পেশেন্টের ক্ষেত্রে গ্লুকোরোনাল ট্রান্সফারেজের পরিমাণ কম, অথবা অ্যাবসেন্ট, অথবা ডিফেক্টিভ। মেইন সমস্যা হচ্ছে আমার ওই এনজাইমের মধ্যে।
তো একে আমরা বলেছিলাম দুইটা পোর্শনে ভাগ করি, একটা হচ্ছে ফিজিওলজিক্যাল পোর্শন আর একটা হচ্ছে প্যাথোলজিক্যাল পোর্শন। এই ফিজিওলজিক্যাল পোর্শনের আন্ডারে 4টা এক্সাম্পল আছে, হ্যাঁ 4টা এক্সাম্পল আছে। একটা হচ্ছে ফিজিওলজিক্যাল জন্ডিস অফ দ্য নিউবর্ন, একটা হচ্ছে কার্নেকটেরাস, একটা হচ্ছে ব্রেস্ট মিল্ক জন্ডিস, আর একটা হচ্ছে ব্রেস্ট ফিডিং ফেইলিওর জন্ডিস। তো আমরা এগুলো সবসময় আমরা একটু সবসময় এগুলো নিয়ে কনফিউজ থাকি। তো কনফিউজ করার কিছু না, আমরা প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়বো ইনশাআল্লাহ। আর সেকেন্ড দুটা যে প্যাথোলজিক্যাল জন্ডিস দুইটা, একটা হচ্ছে গিলবার্ট সিনড্রোম আর একটা হচ্ছে ক্রিগলার-নাজার সিনড্রোম। এর আবার দুইটা টাইপ আছে, টাইপ 1 টাইপ 2, এটা আমরা বুঝবো ইনশাআল্লাহ। সো আমরা শুরু করে আসেন। প্রথমে আমরা শুরু করব কোনটা দিয়ে? আসেন আমরা শুরু করি হচ্ছে হেমোলাইসিস দিয়ে শুরু করি, যেহেতু আমরা হেমোলাইসিসটা অনেক বেশি কোশ্চেন করতেছেন আমাকে। সো আমরা হেমোলাইসিসটা নিয়ে শুরু করতে পারি আশা করি। ওকে, তো হেমোলাইসিস দিয়ে শুরু করব। ওকে, হেমোলাইসিস দিয়ে ভাই শুরু করি, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো খেয়াল করে দেখেন যে আমাদের হেমোলাইসিসের মধ্যে প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে এবিও অথবা আরএইচ ইনকম্প্যাটিবিলিটি। ওকে, তো আমরা কি বলে যে এবিও, আমি আগেই বলেছি এবিও মানে কি। এবিও ইনকম্প্যাটিবিলিটি যেটা, সেটা হচ্ছে যে ধরেন আপনার ব্লাড গ্রুপ হচ্ছে এ, আমার ব্লাড গ্রুপ হচ্ছে বি, ঠিক আছে। তাহলে আমার ব্লাড গ্রুপ বি মানে হচ্ছে আমার আরবিসির গায়ের মধ্যে একটা স্পেশাল অ্যান্টিজেন আছে যার নাম বি। আর আপনার ব্লাড গ্রুপ এ মানে হচ্ছে আপনার আরবিসির গায়ের মধ্যে মানে মেমব্রেনের মধ্যে একটা স্পেশাল অ্যান্টিজেন আছে যার নাম হচ্ছে এ। ওকে ওকে, তাহলে কি হচ্ছে জিনিসটা, তাহলে আমি যদি আপনাকে ব্লাড দিই, কথার কথা, তাহলে আমি আপনাকে মানে বি ব্লাড গ্রুপ বি ব্লাড দিলাম, ঠিক আছে। আপনার তো এ, তাহলে আপনার এ অ্যান্টিজেন আছে, কিন্তু যার এ অ্যান্টিজেন থাকবে তার কিন্তু এ অ্যান্টিবডি থাকা পসিবল না, বিকজ এ অ্যান্টিজেন আর এ অ্যান্টিবডি যদি থাকে তাহলে ফাইট করা শুরু করে। আমরা এটাকে বলি অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স ফর্মেশন। ওকে, আর যখনই অ্যান্টিজেন আর অ্যান্টিবডি মিলে কমপ্লেক্স ফর্মেশন করে তখনই তারা কি করে, ইমিউন সেলগুলোকে অ্যাক্টিভেট করে দেয়। এই প্রসেসটাকে আমরা বলি কমপ্লিমেন্ট অ্যাকশন। ওকে, আমরা এটা পড়বো ইনশাআল্লাহ যখন আমরা কি বলে ইমিউনিটি পড়বো ইনশাআল্লাহ, তখন আমরা ডিটেইলস বুঝাবো ইনশাআল্লাহ। সেকেন্ড হচ্ছে যে তাহলে নরমাল এই জন্য অবস্থায় যার এ অ্যান্টিজেন আছে তার কখনো এ অ্যান্টিবডি থাকবে না, তার মেকানিজম ভাবেই তার বডিতে অ্যান্টিবডি থাকবে অলওয়েজ বি। ওকে, এখন সিম্পল বিষয়, আমি আপনাকে বি অ্যান্টিজেনের ব্লাড দিলাম, তার বডিতে আছে এ অ্যান্টিজেন কিন্তু বি অ্যান্টিবডি। তাহলে যখনই আমি তাকে বি অ্যান্টিজেনের কোনো ব্লাড দিব, তার বি অ্যান্টিবডি গুলা আমার ব্লাড সেলের বি অ্যান্টিজেনের সঙ্গে বাইন্ড করবে এবং বাইন্ড করে আলটিমেটলি কি করবে, কমপ্লিমেন্ট সিস্টেমকে অ্যাক্টিভেট করবে এবং কমপ্লিমেন্ট গুলো কি করবে, আরবিসি গুলোকে ডিস্ট্রয় করে ফেলবে। তাহলে তখন কি হবে, হেমোলাইসিস হবে। আর যখনই হেমোলাইসিস হবে তখনই সেখান থেকে হিমোগ্লোবিন বের হয়ে আসবে। হিমোগ্লোবিন বের হয়ে আসা মানে আলটিমেটলি আনকনজুগেটেড বিলিরুবিন বের হয়ে আসা, অর্থাৎ আপনার ব্লাডের মধ্যে আনকনজুগেটেড বিলিরুবিনের পরিমাণ বেড়ে যাবে। বাট দেখা যায় যে এবিও ইনকম্প্যাটিবিলিটি তেমন বেশি জন্ডিস হওয়ার চান্স কম, বিকজ আপনার কত বেশি ব্লাড ভাঙতেছে, সেক্ষেত্রে তেমন জন্ডিস হওয়ার পসিবিলিটি তুলনামূলক কম। আচ্ছা, যেটা সমস্যা আমাদের বেশি কমনলি আমরা মানে এনকাউন্টার হই সেটা হচ্ছে আরএইচ ইনকম্প্যাটিবিলিটি। এটা আমাদের জন্য দরকার আছে, এটা একটু বোঝা ট্রাই করি। আসেন, এটা কি, এটা বুঝতে হলে আমাকে বুঝতে হবে যে আমাদের বডিতে আমরা যখন ব্লাড গ্রুপ নিয়ে কথা বলি তখন অনেক রকমের ব্লাড গ্রুপ নিয়ে কথা বলা হয়। তার মধ্যে সবচেয়ে কমন ব্লাড গ্রুপিং আমরা জানি এবিও, তারপরে কমনটা হচ্ছে আরএইচ, রেসাস বলি আমরা, এই রেসাস ব্লাড গ্রুপিং। এই আরএইচ কে আমরা মানে আইডেন্টিফাই করতে পারি একটা স্পেশাল অ্যান্টিজেনের মাধ্যমে। অনেকগুলো অ্যান্টিজেন আছে, বাট সবচেয়ে ইম্পর্টেন্ট যে অ্যান্টিজেন তাকে আমরা বলি ডি অ্যান্টিজেন। কি অ্যান্টিজেন? ডি অ্যান্টিজেন। আচ্ছা, এখন দেখেন জিনিসটা কি, জিনিসটা তো হবে, এই জিনিসটা তখনই সম্ভব যখন একটা স্পেশাল প্যাটার্ন কাজ করবে। কি প্যাটার্ন? দেখেন, একটা মহিলা মা, যার বডি, যার মাটা কেমন, সে হচ্ছে আরএইচ নেগেটিভ মা। আরএইচ নেগেটিভ মানে কি? আরএইচ নেগেটিভ মা মানে হচ্ছে যে ওই মায়ের আরবিসিতে আরএইচ এর যে অ্যান্টিজেন থাকার কথা ছিল সেটা নাই, অর্থাৎ তার বডিতে ডি অ্যান্টিজেনটা নাই। এই জন্য সেই মাটা কেমন, আরএইচ নেগেটিভ মা। ওকে, ওই মহিলার একটা বাচ্চা হলো, বাচ্চা কেমন, আরএইচ পজিটিভ বেবি, প্রথম বাচ্চা, এর আগে কখনো বাচ্চা হয়নি, প্রথম বাচ্চা হয়েছে তার। তাহলে আরএইচ পজিটিভ যে বেবিটা হয়েছে তার অর্থ হচ্ছে তার আরবিসিতে কি আছে, তার আরবিসিতে আলটিমেটলি আরএইচ অ্যান্টিজেন আছে, অর্থাৎ ডি অ্যান্টিজেন প্রেজেন্ট। ওকে, ভালো কথা। এখন তাহলে মায়ের বডিতে কি নাই, কোনো ডি অ্যান্টিজেন নাই, কিন্তু বাচ্চার বডিতে যে আরবিসি গুলো আছে তার বডিতে কি আছে, ডি অ্যান্টিজেন আছে। এখন মজার কথা হচ্ছে যদি আপনার বডিতে ডি অ্যান্টিজেন থাকে তাহলে অবশ্যই তার কি হবে, একটা ইফেক্টে অ্যান্টিবডি প্রোডাকশন শুরু হয়ে যাবে। তাহলে এই যে ডি অ্যান্টিজেন আছে তার জন্য কি হবে, তার জন্য তার বডিতে ডি অ্যান্টিবডি প্রোডাকশন হয়ে যাবে। ওকে, তাহলে মায়ের বডিতে কি হয়ে যাবে, কি প্রোডাকশন হবে, অ্যান্টি ডি অ্যান্টিবডি। বিকজ আমরা জানি মা এবং বাচ্চা কি করে, তাদের ব্লাড গুলোকে একটু কিছুটা আদান প্রদান করতে পারে, ঠিক আছে। আমাদের ফিটাল যে ট্রান্সমিশন তার মাধ্যমে কি হয়, মা এবং বাচ্চার বডিতে ব্লাডের কিছুটা আদান প্রদান হয়, ঠিক আছে। তাহলে কি হচ্ছে যে বাচ্চার আরএইচ পজিটিভ বেবি, অর্থাৎ তার আরবিসিতে আরএইচ
যে অ্যান্টিজেন মানে ডি অ্যান্টিজেন সেটা প্রেজেন্ট। এই ব্লাডটা যখন মায়ের বডিতে আসবে কোনোভাবে, তখন কি হবে, মায়ের বডিতে কিন্তু RH নেগেটিভ মানে কোনো অ্যান্টিজেন নাই, কিন্তু বাচ্চার এই RH পজিটিভ ব্লাডটা যখন মায়ের বডিতে আসবে তখন মায়ের ইমিউন সেলগুলো অ্যাক্টিভেট হয়ে যাবে। তখন তারা বলবে কি ব্যাপার, এখানে তো RH পজিটিভ ছিল না, তাহলে কোথেকে আসছে, তাহলে ঠিক আছে মনে এটা বাইরের জিনিস, তাহলে আমি কি করব, আমি এর বিরুদ্ধে অ্যান্টিবডি প্রোডাকশন করব। তখন কি হবে, মায়ের বডিতে অ্যান্টিবডি প্রোডাকশন হবে কার বিরুদ্ধে, RH অ্যান্টিজেনের বিরুদ্ধে, অর্থাৎ ডি অ্যান্টিজেনের বিরুদ্ধে। ওকে, এটাকে আমরা বলি অ্যান্টি রেসাস অ্যান্টিবডি। ওকে, তাহলে এই অ্যান্টিবডিটা কোথায় প্রোডাকশন হলো, মায়ের বডিতে। কিন্তু মায়ের বডিতে প্রোডাকশন হলো কোনো সমস্যা নাই, কেন সমস্যা নাই, কারণ দেখেন মা তো RH নেগেটিভ, তাহলে মায়ের RBC তে কোনো অ্যান্টিজেন নাই, তাহলে এই অ্যান্টিবডি গুলা কখনোই মায়ের RBCর সঙ্গে কোনো রিঅ্যাকশন করতে পারবে না, তাহলে মা কিন্তু প্রোটেক্টেড, মায়ের কোনো সমস্যা নাই। তারপর প্রথম বাচ্চা বের হয়ে চলে গেল, তারও কোনো সমস্যা নাই, বিকজ আমরা জানি যে আমাদের অ্যান্টিবডি প্রোডাকশন হইতে প্রায় 7 থেকে 14 দিন সময় লাগে। এর মধ্যে বাচ্চা কি হয়ে গেল, ডেলিভার হয়ে গেল, প্রথম বাচ্চা সেফ, কোনো সমস্যা নাই। তাহলে কি হলো, RH অ্যান্টিজেন পজিটিভ যে বেবিটা ছিল সে কি প্রোডাকশন করলো, RH অ্যান্টিজেন আছে, এবং তার স্টিমুলেশনের জন্য কি প্রোডাকশন হলো, মায়ের বডিতে কি প্রোডাকশন হলো, ইমিউন সিস্টেম অ্যাক্টিভেট হলো, এবং মায়ের বডিতে, কোথায়, বাচ্চার বডিতে না কিন্তু, মায়ের বডিতে অ্যান্টিবডি প্রোডাকশন হলো। কিন্তু মায়ের বডিতে যেহেতু কোনো অ্যান্টিজেন নাই, এই জন্য এখানে অ্যান্টিজেন অ্যান্টিবডি কোনো রিঅ্যাকশন হবে না, সো মাও সেফ, তারপর বাচ্চা প্রোডাকশন হয়ে গেল, মানে বাচ্চা ডেলিভার হয়ে গেল, বাচ্চাও সেফ। কোন বাচ্চা, প্রথম বাচ্চা। এখন আসেন, মা কিন্তু RH নেগেটিভ মা, তার বডিতে কিন্তু অ্যান্টিবডি থাকার কথা না, কিন্তু ভাগ্যক্রমে প্রথম বাচ্চার কারণে মায়ের বডিতে অ্যান্টিবডি চলে আসছে। ঠিক আছে, এখন আসেন, তাহলে এবার আসেন, মা সেকেন্ড বার প্রেগনেন্ট হলো, দুর্ভাগ্যক্রমে বলতে পারেন যে মায়ের সেকেন্ড বেবিটা হচ্ছে RH পজিটিভ বেবি। তার অর্থ হচ্ছে এই বেবির বডিতে যে RH যে RBC গুলো আছে, সেই RBC গুলোর মধ্যে RH অ্যান্টিজেন প্রেজেন্ট। ওকে, এখন দেখেন, বাচ্চা কিন্তু RH পজিটিভ মানে তার RH অ্যান্টিজেন আছে, আর মা কিন্তু RH নেগেটিভ ছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে মায়ের বডিতে RH অ্যান্টিবডি প্রোডাকশন হয়ে গেছে, কেন, তার প্রথম বাচ্চার কারণে। এখন আমরা জানি মায়ের এবং বাচ্চার ব্লাডের আদান প্রদান ঘটে, তাহলে যখনই মায়ের ব্লাড গুলা বাচ্চার বডিতে চলে যাবে আদান প্রদানের কারণে, তখন কি হবে, এই ব্লাডের সঙ্গে সঙ্গে RH অ্যান্টিবডি গুলো কি করবে, বাচ্চার বডিতে চলে যাবে। তাহলে এখন বাচ্চার বডিতে কি আছে, বাচ্চার নিজস্ব RH অ্যান্টিজেন আছে, আর মায়ের বডি থেকে আসা RH অ্যান্টিবডি আছে। তাহলে আমরা কি বলেছি, যখনই সেম অ্যান্টিজেন সেম অ্যান্টিবডিকে পাবে তখনই ওরা রিঅ্যাকশন করবে। ওকে, এবং এটাকে কি বলেছিলাম, অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স ফর্মেশন করবে, আর কমপ্লেক্স ফর্মেশন করলে কি হবে, তারা কমপ্লিমেন্ট সিস্টেমকে অ্যাক্টিভেট করবে, আর কমপ্লিমেন্ট সিস্টেম তখন কি করবে, বাচ্চার যে RBC গুলো ছিল সেগুলোকে ডিস্ট্রয় করে ফেলবে, তখন বাচ্চার বডিতে কি হবে, প্রচুর পরিমাণ RBC ভেঙে যাওয়ার জন্য আনকনজুগেটেড হাইপার বিলিরুবিনেমিয়া হবে, অর্থাৎ বাচ্চার জন্ডিস হবে। ওকে, এবং বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাটা মারা যাবে। আমি কি বুঝতে পারছি, বলেন। মায়ের বডিতে তো অ্যান্টিজেন আসবে না, মায়ের বডিতে কিভাবে অ্যান্টিজেন আসবে, অ্যান্টিজেন তো RBCর গায়ে থাকে, বাচ্চার অ্যান্টিজেন বাচ্চার কাছে, মায়ের অ্যান্টিজেন মায়ের কাছে। ঠিক আছে, মায়ের বডিতে অ্যান্টিবডি আসবে কোত্থেকে, বাচ্চা থেকে, কিভাবে, কারণ বাচ্চা এবং মায়ের কি হয়, ব্লাডের আদান প্রদান ঘটে, এটাকে আমরা বলি ফিটাল ট্রান্সমিশন। ঠিক আছে, তাহলে বাচ্চার বডি থেকে মায়ের বডিতে ব্লাড আসতে পারে, আবার মায়ের বডি থেকে বাচ্চার বডিতে ব্লাড আসা, মানে ব্লাডের বিভিন্ন কম্পোনেন্ট আদান প্রদান করা সম্ভব। ঠিক আছে, এই জন্য বাচ্চার বডি থেকে অ্যান্টিবডি গুলো মায়ের বডিতে আসতে পারবে। হ্যাঁ, প্রথম বেবি অধিকাংশ ক্ষেত্রে সেফ, কোনো সমস্যা হবে না। ক্লিয়ার, কারণ প্রথম বেবি কিভাবে রিঅ্যাকশন হবে, প্রথম বেবির আমাদের এই যে RH অ্যান্টিজেন গুলো প্রোডাকশন হয়, অনেক লাস্টের দিকে হয়, মানে বাচ্চা যখন একদম ম্যাচিউর তখন হয়, এমন হয় না যে বাচ্চা একদম প্রথম দিকে, না, প্রথম দিকে হয় না, কখন হয়, যখন বাচ্চাটা একেবারে আপনার লাস্টের দিকে তখন হয়। আর একটা বিষয় হচ্ছে, বাচ্চার বডিতে কখনো অ্যান্টিবডি প্রোডাকশন হবে না, বিকজ আপনার অ্যান্টিজেন যদি RH অ্যান্টিজেন থাকে, আপনার কখনো আপনার বডিতে RH অ্যান্টিবডি প্রোডাকশন হবে না, এটা নিয়ম বিরুদ্ধ। কেন অ্যান্টিবডি প্রোডাকশন হয়েছে, কোথায় গিয়ে, মায়ের বডিতে কি হয়েছে। ঠিক আছে, তাহলে বাচ্চার বডি থেকে আগে এই কি বলে RBC গুলো থেকে স্টিমুলেট পাইছে, সেখানে অ্যান্টিবডি প্রোডাকশন হয়েছে কোথায়, মায়ের বডিতে। ঠিক আছে, কিন্তু এটা হইতে টাইম লাগে, প্রায় 7 থেকে প্রায় 14 দিন সময় লাগে, এর মধ্যে বাচ্চা কি হয়ে যায়, পরিপূর্ণ হয়ে যায়, এবং বাচ্চাকে আপনি কি করবেন, ডেলিভারি করে বের করে ফেলবেন। এই জন্য এই এই অ্যান্টিবডি গুলো আর বাচ্চার বডিতে আসার সুযোগ পায় না। ঠিক আছে, এর মধ্যে বাচ্চা তো ডেলিভার হয়ে গেছে।
না, অ্যান্টিজেন এক্সচেঞ্জ হবে না তো, কারণ আরবিসি বাচ্চার আরবিসি কখনো মায়ের বডিতে যেতে পারবে না, আবার মায়ের আরবিসি কখনো বাচ্চার বডিতে আসতে পারবে না, বিকজ একটা ব্যারিয়ার আছে। আমরা কি বলি, আমরা বলি প্লাসেন্টাল ব্লাড, প্লাসেন্টাল ব্যারিয়ার। এই ব্যারিয়ারকে ক্রস করে কখনো আরবিসি কখনো ক্রস করতে পারবে না, মানে মায়ের আরবিসি অলওয়েজ মায়ের বডিতে, বাচ্চার আরবিসি অলওয়েজ বাচ্চার বডিতে। কিন্তু স্টিমুলেশন, ঠিক আছে, প্লাস বিভিন্ন সাবস্টেন্স যেমন কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, নিউট্রিয়েন্টস, হ্যাঁ বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্টস, বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ, এগুলা কিন্তু এই ব্যারিয়ারটাকে ক্রস করতে পারে, ঠিক আছে। এই যে স্টিমুলেশনটা পারবে কেন, আমাদের অন্যান্য সেলগুলো কিন্তু ক্রস করতে পারে। এই জন্য আরবিসি যেতে পারবে না, মানে অ্যান্টিজেন কখনো যেতে পারবে না, কিন্তু ঠিকই স্টিমুলেশনের জন্য মায়ের বডিতে অ্যান্টিবডি প্রোডাকশন হতে পারে। ক্লিয়ার? ক্লিয়ার বুঝেছেন তাহলে? আচ্ছা, আমরা তাহলে নেক্সট ক্লাস চলে যাই। তাহলে আমি একবার সিম্পল একবার পুরোটা বলি, একদম ঠান্ডা মাথায় শুনে। প্রথম হচ্ছে মা হচ্ছে আরএইচ নেগেটিভ মা, মানে মায়ের আরবিসিতে কোনো অ্যান্টিজেন নাই। কোন অ্যান্টিজেন? আর আরএইচ অ্যান্টিজেন, সিম্পল ডি অ্যান্টিজেন, আরএইচ অ্যান্টিজেন, ওকে। মায়ের বডিতে নাই, মায়ের আরবিসিতে নাই। মা প্রেগনেন্ট হয়েছে, মায়ের বাচ্চাটা কেমন? আরএইচ পজিটিভ বেবি, তার অর্থ তার আরবিসির মধ্যে আরএইচ অ্যান্টিজেন প্রেজেন্ট, ঠিক আছে। এবার আসেন, এই আরএইচ অ্যান্টিজেনটা মায়ের বডি থেকে স্টিমুলেশন দিবে, ওকে, কিন্তু আরবিসি মায়ের বডিতে যেতে পারবে না, এটা পসিবল না, বিকজ দেয়ার আর ব্যারিয়ার। কিন্তু স্টিমুলেশনটা বিভিন্ন উপায়ে যেতে পারবে। এই স্টিমুলেশনটা যখন মায়ের বডিতে যাবে, তখন মায়ের বডিতে কি প্রোডাকশন হবে? আরএইচ অ্যান্টিবডি প্রোডাকশন হবে, কিন্তু সেটা মাকে কোনো ক্ষতি করতে পারবে না, বিকজ মায়ের আরবিসিতে কোনো আরএইচ অ্যান্টিজেন নাই। যেহেতু আরএইচ অ্যান্টিজেন নাই, তাহলে এখানে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশনে কোনো প্রসেস নাই। এবং এই আরএইচ অ্যান্টিবডি পারতো বাচ্চা, প্রথম বাচ্চার বডিতে যাইতে, কিন্তু তার মধ্যে বাচ্চা কি হয়ে গেছে, ম্যাচুর হয়ে গেছে, এবং আপনি বাচ্চাকে বের করে ফেলছেন। এই জন্য বেশিরভাগ ক্ষেত্রে প্রথম বাচ্চা এফেক্টেড হয় না। কিন্তু মা সেকেন্ড বার প্রেগনেন্ট হলো, দুর্ভাগ্যক্রমে বাচ্চার সেকেন্ড বাচ্চাটাও আরএইচ পজিটিভ বাচ্চা, তার অর্থ তার আরবিসির মধ্যে আরএইচ অ্যান্টিবডি প্রেজেন্ট, ওকে। এখন মায়ের বডিতে তো আগে থেকে অ্যান্টিবডির প্রোডাকশন বসে আছে, এবং এরা কিন্তু ইজিলি আদান প্রদান করা সম্ভব। সো এই আরএইচ অ্যান্টিবডি কি করছে, বাচ্চার বডিতে চলে গেছে, এবং বাচ্চার বডিতে গিয়ে সে কি দেখলো, মা এটা তো আরএইচ অ্যান্টিজেন আছে, আমি তো আরএইচ অ্যান্টিবডি, সো পাইছি আমরা, আসলে আমরা কমপ্লেক্স ফর্ম করি। তখন কি করবে তারা, তারা নিজেদের মধ্যে কমপ্লেক্স ফর্মেশন করবে। কারা কারা? মায়ের বডি থেকে যাওয়া আরএইচ অ্যান্টিবডি এবং বাচ্চার আরবিসি থাকা আরএইচ অ্যান্টিজেন, এটা কি করবে, আরএইচ অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স ফর্মেশন করবে। তখন কমপ্লিমেন্ট সিস্টেম অ্যাক্টিভেট হবে, এবং তারা কি করবে, আরবিসি গুলোকে ডিস্ট্রয় করে ফেলবে, ঠিক আছে। তখন প্রচুর পরিমাণ ব্লাড, বাচ্চার ব্লাড ভেঙে যাবে, তখন বাচ্চার বডিতে হেমোলাইসিস হবে, এবং হেমোলাইসিসের কারণে আনকনজুগেটেড বিলিরুবিনের পরিমাণ বেড়ে যাবে, এবং বাচ্চার আনকনজুগেটেড হাইপার বিলিরুবিনেমিয়া হবে, এবং সিভিয়ার হেমোলাইসিসের জন্য বাচ্চাটা মারা যাবে। দিস ইজ কল আরএইচ ইনকম্পেটিবিলিটি। ক্লিয়ার? না না, এটা কনজুগেট কিভাবে হবে? কনজুগেট হওয়ার জন্য তো আমার লিভারে যেতে হবে, ঠিক না? আর বাচ্চা একটা বাবুর লিভারটা আনম্যাচিওর, তার বডিতে তেমন কি নাই, কনজুগেট করার জন্য এনজাইম নাই, তো এগুলো কনজুগেশন হওয়া পসিবল না, ঠিক আছে। আর আমার লিভার তো কোনো প্রবলেম নেই, প্রবলেম তোমার ব্লাডে, ঠিক না? ওকে, ক্লিয়ার? বুঝতে পারছি? আশা করি বুঝতে পারছি। সেকেন্ড টপিকটা কি ছিল মনে আছে? সেকেন্ড টপিকটা ছিল আমাদের থ্যালাসেমিয়া। এই কোশ্চেনটা প্রায় করে যে ভাই থ্যালাসেমিয়া থেকে জন্ডিস হয়, থ্যালাসেমিয়াতে জন্ডিস হয়, হইতে পারে। থ্যালাসেমিক বাচ্চার জন্ডিস হইতে পারে, কেন হবে এটা বোঝার জন্য আমরা একটু বেসিক আগে পড়ি, তারপর আমরা ডিটেইলসে যাবো ইনশাআল্লাহ। তো বেসিকটা বোঝার জন্য একটু প্রথমে খেয়াল করি। আমরা আগে বলেছিলাম, প্রথম যখন পড়াছিলাম, হ্যাঁ গতকাল, যে বলেছিলাম আমাদের প্রত্যেকটা হিমোগ্লোবিনে 4টা করে মলিকুল, 4টা করে মনোমার থাকে, হ্যাঁ। তো এর মধ্যে মনোমার গুলোকে আমরা বলেছিলাম যে আমাদের বডি নরমাল অনেকগুলো ধরনের অ্যান্টিবডি পাওয়া যায়, বা আমাদের বডিতে অনেকগুলো হিমোগ্লোবিন পাওয়া যায়, এবং যেটা নরমালি পাওয়া যায় সেটাকে আমরা বলি অ্যাডাল্ট হিমোগ্লোবিন। কি বলি? অ্যাডাল্ট হিমোগ্লোবিন। আচ্ছা, তো অ্যাডাল্ট হিমোগ্লোবিনটা যেটা, সেটা হচ্ছে 2টা আলফা থাকে আর 2টা বিটা থাকে, এরকম করে আরো অনেকগুলো চেইন আছে, আলফা চেইন, বিটা চেইন, গামা চেইন এন্ড ডেল্টা চেইন, টোটাল 4 ধরনের চেইন আছে আমাদের, ঠিক আছে। তো দেখেন, যেটা আমাদের অ্যাডাল্ট হিমোগ্লোবিন, যেটা কমন হিমোগ্লোবিন সবার বডি থাকে, সেটা হচ্ছে 2টা আলফা, দেখেন এই যে 2টা আলফা 2টা বেটা। যেটা ফিটাল হিমোগ্লোবিন মানে ফিটাসের বডিতে থাকে, তার মধ্যে 2টা আলফা 2টা গামা। আর যেটা অ্যাডাল্ট A2 হিমোগ্লোবিন, যেটা আপনার বডিতে থাকবে বাট তুলনামূলক কম, সেটা হচ্ছে 2টা আলফা আর 2টা ডেল্টা। এটা নরমাল কথাবার্তা, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে যে আমাদের হিমোগ্লোবিনের স্ট্রাকচারগুলো কেমন, এটা একটু মাথায় রাখি, দেন আমরা থ্যালাসেমিয়া চলে যাই। তো আমরা কিন্তু জানি থ্যালাসেমিয়া কি ধরনের ডিফেক্ট, কোয়ালিটেটিভ নাকি কোয়ান্টিটেটিভ, বলেন তো একটু আমাকে। থ্যালাসেমিয়া কেমন ডিফেক্ট, কোয়ালিটেটিভ নাকি কোয়ান্টিটেটিভ? এটা আপনার কোশ্চেন, দেখি পারেন কিনা।
কোয়ালিটেটিভ অর কোয়ান্টিটেটিভ কোশ্চেন আপনারা আমি বলে দিলাম, এবার বাকিটা আপনাদের পরে আপনারা কোশ্চেন আনসার দেন, আমি বুঝাবো ইনশাআল্লাহ। যখন থ্যালাসেমিয়া বুঝাবো সব বুঝাবো, হোয়াট ইজ কোয়ালিটেটিভ, হোয়াট ইজ কোয়ান্টিটেটিভ, হোয়াট ইজ হিমোগ্লোবিনোপ্যাথিস, হোয়াট ইজ থ্যালাসেমিয়া, প্রত্যেকটা আলাদা জিনিস, মুখস্থ করার কিছু না, এগুলো ইজি। ঠিক আছে, আমরা যখন বেসিক বুঝে যাবো এগুলো আমাদের কাছে একদম পানির মতো লাগবে। ওকে, কিন্তু মেন কথা হচ্ছে আমাদের ধৈর্য নিয়ে একটু বুঝতে হবে, বুঝে ট্রাই করতে হবে। না ট্রাই না করলে তো আসলে কেউ আমাদেরকে বুঝে দিবে না, কারণ আমাদের সিস্টেমটা এমন। সো আমাদের কিন্তু ট্রাই করতে হবে, কষ্ট করতে হবে, আমাদের অনেক সাইট দেখতে হবে, বিভিন্ন সাইটগুলো ঘাটতে হবে। তাহলে আমরা কিন্তু সাইট যখন দেখবো তখন আমরা বুঝতে পারবো যে কে কেমন পড়াচ্ছে, কে কোন দিকে যাচ্ছে, কোনটা পড়তে হবে, কিভাবে পড়বো। এগুলো কিন্তু আপনি একটা বই গাইড হাতে নিয়ে আপনি বুঝতে পারবেন না, তখন আপনার কাছে মনে হবে যে কি কঠিন কেন সবকিছু। বিকজ আপনাকে এটা বের করে আনতে হবে যে কোন সাইটে বা কিভাবে পড়লে আমার কাছে পড়াটা ইজি হবে, কিভাবে আমি পড়বো, মেডিকেল সায়েন্সে কিভাবে পড়া উচিত। ঠিক আছে, বিকজ সবাই সেম হবে না। আমার মুখস্থ করার ক্যাপাবিলিটি খুব বাজে, আপনার অনেক ভালো, তাহলে আমি আপনাদের সঙ্গে কখনোই পারবো না। বিকজ মেমোরাইজ পাওয়ার অনেক বেশি যদি কারো থাকে, তার সাথে তুলনা, তার সঙ্গে আপনি কম্পিটিশন মেডিকেল সায়েন্সে করতে পারবেন না। তো তাকে কাউন্টার অ্যাটাক করতে হলে আপনাকে বেসিক্যালি গিয়ে কাউন্টার অ্যাটাক করতে হবে। সো এটা আপনার উপরে, যেটা আমি ট্রাই করি যে একজনকে এখন কাউন্টার অ্যাটাক করার জন্য, বিকজ আমার মেমোরাইজ পাওয়ার নাই। সো এটা আপনার উপরে যে আপনি কিভাবে করবেন। ওকে, তাহলে অনেকে বলতেছে কোয়ালিটেটিভ, অনেকে বলতেছে কোয়ান্টিটিভ, কোনটা হবে নিজেরাই কনফিউজ হয়ে গেছে না? তাই আমাকে আনসার জানাবেন নেক্সট ক্লাসে, নেক্সট ক্লাসে আমি জিজ্ঞেস করবো সবাইকে। আচ্ছা যাও গা, একটু খেয়াল করে দেখেন, আমরা এটা পড়তেছি কি, আমরা কিন্তু পড়তেছি থ্যালাসেমিয়া। ওকে, এবং আমরা জানি থ্যালাসেমিয়া দুই প্রকার, আলফা থ্যালাসেমিয়া আর এটা কি থ্যালাসেমিয়া, বিটা থ্যালাসেমিয়া। তো আমি একটু বিটা থ্যালাসেমিয়ার কথা বলি, আমরা আলফা নিয়ে কথা বলবো না, বিটাতে কমন তুলনামূলক, বিটা মেজর বিটা মাইনর। সো আমরা আপাতত ওগুলোতে যাচ্ছি না, আমরা ডিটেইলসে যাচ্ছি না, আমরা সিম্পল একটু বোঝা ট্রাই করতেছি। দেখেন এই যে থ্যালাসেমিয়াটা আছে, বিটা থ্যালাসেমিয়া, এই বিটা থ্যালাসেমিয়ার মধ্যে কোথায় সমস্যা? আমি আগে বলেছি আমাদের অ্যাডাল্ট হিমোগ্লোবিনে দুইটা আলফা চেইন থাকে আর দুইটা বেটা চেইন থাকে। তাহলে বেটা থ্যালাসেমিয়া মানে আমার সমস্যাটা হচ্ছে বেটা জেনে, অর্থাৎ যে জিনগুলা আমার বিটা চেইন ফরমেশন করে। এই যে আমার আলফা এবং বিটা নামকরণটা হয়, এটা কিন্তু আমার গ্লোবিন চেইনের উপর নামকরণ হয়। বিকজ হেম কিন্তু সবার জন্য সেম, হেমে কোনো প্রবলেম নাই, হেম সবার জন্য সেম, শুধু নামটা কি হবে সেটা নির্ভর করে গ্লোবিন চেইনের উপরে, মানে প্রোটিনের ক্যারেক্টারের উপরে। ঠিক আছে, এবং আমরা জানি প্রোটিন তৈরি করে কে, প্রোটিন তৈরি করে আমার অবশ্যই আমাদের রাইবোসোম তৈরি করে, বাট এই যে সিগন্যালটা আসে এটা আসে কোথা থেকে, জিন থেকে। তাহলে জিন যদি ডিফেক্ট থাকে তাহলে কখনোই প্রপারলি এই প্রোটিনটা প্রোডাকশন হবে না। ওকে, তাহলে দেখেন আমাদের বিটা থ্যালাসেমিয়া কি হবে, আমাদের এই যে বিটা থ্যালাসেমিয়া তৈরি করার যে গ্লোবিনের যে জিনটা আছে, জিনটা ডিফেক্টিভ। তাহলে জিনটা যদি ডিফেক্টিভ হয় তাহলে আমার বিটা চেইন প্রোডাকশন হবে না। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, সব সময় সবাই ট্রাই টু কম্পেনসেট। আপনার বডিতে হিমোগ্লোবিন এ আছে যার জন্য দুইটা আলফা দরকার, দুইটা বিটা দরকার, কিন্তু কোনো কারণে আপনার বিটা জিন ডিফেক্টিভ, বিটা চেইন প্রোডাকশন হচ্ছে না, তাহলে কি আপনি আপনি কি হিমোগ্লোবিন প্রোডাকশন করবেন না? করতে হবে, বিকজ আই নিড টু সার্ভাইভ। তাহলে আমাকে যদি সার্ভাইভ করতে হয় তাহলে আমাকে কম্পেনসেট করতে হবে, বিকজ বাট আমি কাকে দিয়ে কম্পেনসেট করব? আমার তো বিটা জিন নাই, তাহলে আমার একমাত্র অবলম্বন হচ্ছে আলফা জিন। যেহেতু আমার বিটা জিন নাই তখন আমার আলফা জিন হবে ওভার এক্সপ্রেসড, তাকে আগে আলফা যে পরিমাণ প্রোডাকশন হতো এখন আলফা তার থেকে অনেক বেশি প্রোডাকশন হবে। তাহলে এখন কি হবে, ওই ব্যক্তির বডিতে উল্টা কাহিনী হবে, তার বডিতে থাকা উচিত ছিল দুইটা আলফা দুইটা বিটা, এখন হয়ে যাবে 4টা আলফা। ক্লিয়ার? তার বডিতে কি হয়ে যাবে, অনেক বেশি আলফা হয়ে যাবে। বাট মজার কথা হচ্ছে এই যে এক্সেসিভ যে আলফাগুলো হবে, এই আলফাগুলো কখনোই প্রপার 100% ফাংশনাল হিমোগ্লোবিন প্রোডাকশন করতে পারবে না, বিকজ 4টা আলফা দিয়ে কখনোই পারফেক্ট হিমোগ্লোবিন তৈরি হয় না। তাহলে নতুন করে যে হিমোগ্লোবিন গুলো প্রোডাকশন হচ্ছে এটা ডিফেক্টিভ হিমোগ্লোবিন। কি হবে, এক্সেসিভ আলফা গুলা ইনক্লুশন বডি তৈরি করবে। ইনক্লুশন বডি মানে হচ্ছে ক্লাম্পড আপ প্রোটিন, কারণ বিকজ এত আলফা, এত জিন এত বেশি ওভার এক্সপ্রেস, সে শুধু আলফা জিন আলফা চেইন প্রোডাকশন করতেছে, আলফা চেইন প্রোডাকশন করতেছে, যেটা লাগতেছে তাও করতেছে, না লাগলে তাও করতেছে। তাহলে কি হচ্ছে, তার আরবিসির মধ্যে মানে হিমোগ্লোবিনের মধ্যে শুধু আলফা আর আলফা। তাহলে কিছু আলফা ইউজ হচ্ছে আর কিছু আলফা ইউজ না হওয়ার কারণে তারা ক্লাম্পড আপ হয়ে একটা নতুন ফরমেশন তৈরি করতেছে, যাকে আমরা বলি ইনক্লুশন বডি। কিন্তু ইনক্লুশন বডিটা কি আমাদের জন্য স্বাভাবিক? না, স্বাভাবিক না। যখনই কোনো কিছু স্বাভাবিক হয় না তখনই সেই জিনিসটাকে ডিটেক্ট করতে পারে স্প্লিনিক কে, ম্যাক্রোফেজ। সে বুঝতে পারে এই ব্যাটাকে দেখতে আমার স্বাভাবিক লাগতেছে না, তাহলে এও ডিফেক্টিভ, তাহলে ওকে ধরো, ধরে মারো। কি করব তখন, ধরবো, ধরে এটাকে স্লাইস করবো, স্লাইস করে ভিতর থেকে আমি হিমোগ্লোবিন বের করে নিয়ে আসবো, বিকজ এই হিমোগ্লোবিন ডিফেক্টিভ, একে রাখা যাবে না। তখন কি হবে, বডিতে প্রচুর পরিমাণ আরবিসি ডিস্ট্রয় হবে।
আরবিসি যখন বডিতে প্রচুর পরিমাণ আরবিসি সৃষ্টি হবে, বাকি জ্ঞানে আপনারা জানেন আরবিসি সৃষ্টি হলে হিমোগ্লোবিন বের হয়ে আসবে, আর হিমোগ্লোবিন বের হয়ে আসলে বডিতে প্রচুর পরিমাণ কি হবে, আনকনজুগেটেড বিলিরুবিনের পরিমাণ বেড়ে যাবে। সো দিস ইজ দ্য কজ অফ আনকনজুগেটেড হাইপারবিলিরুবিনিমিয়া। এবং যখন সেটা টোটাল 2 মিলিগ্রাম পার ডেসিলিটার ক্রস করবে এবং আমাদের বডিতে গিয়ে জমা হবে, তখনই জন্ডিস প্রোডাকশন করবে। এই জন্য থ্যালাসেমিক পেশেন্ট, স্পেশালি বিটা থ্যালাসেমিক পেশেন্টের বডিতে কি পাওয়া যায়, জন্ডিস পাওয়া যায়। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন, ঠিক তো? ওকে, ঠিক আছে। তো বুঝতে পারলে আলহামদুলিল্লাহ। আমরা এর ডিটেইলসে পড়বো, কোন টেনশন করার কিছু নেই। থ্যালাসেমিয়া নিয়ে অনেকে অনেক কনফিউশন আমি জানি, এই যে মাইনর মেজর, হ্যাঁ, আলফা বার্ড আলফা, এই প্রত্যেকটা আমি ভাই বুঝাবো ইনশাআল্লাহ, টাইম দেন, ঠিক আছে ভাইকে? একবার তো শুনে সম্ভব না, আমরা আস্তে আস্তে চাই, ঠিক আছে ভাইকে সম্ভব দেন, ভাই টাইম পাইলে আপনাদের ক্লাস দিব, কোনো সমস্যা নেই। সো আমরা একটু বুঝতে পারলে আজকে জাস্ট আমরা জন্ডিসের মেকানিজমটা বুঝলাম, যে কিভাবে একটা থ্যালাসেমিক পেশেন্টের বডিতে জন্ডিস হতে পারে। স্পেশালি কোথায় হয়, বিটা থ্যালাসেমিক পেশেন্টে হয়, বিটা মেজরে হয়, বিটা মাইনরে কম হয়, আলফাতে কম হয়, বিটা মেজরে বেশি হয়। বিটা মেজর কি, মেজর মাইনর কি, আলফা বার্ড কি, আলফা এইচ কি, সব বলবো ইনশাআল্লাহ পরের বার। সো আমরা চলে যাচ্ছি আমাদের পরের টপিকে। তাহলে আমরা আমাদের কস্ট দুইটা ছিল, যে আমাদের থার্ড যে কস্টটা মানে আরএইচ আরবিসির জন্য ডব্লিউসির জন্য, যেটা এই যে প্রথম দুইটা কস্ট আমরা পড়ে ফেলছি ইনশাআল্লাহ। আমাদের সেকেন্ড কস্টে আমরা চলে যাই। সেকেন্ড কস্টটা কি ছিল ভাইয়া? প্রায় আমাকে অনেক কোশ্চেন করছে ভাই, কনজেস্টিভ হার্ট ফেলিয়ার কেমনে হয়, অনেকে মাথায় ঢুকে না কি ভাই কনজেস্টিভ হার্ট ফেলিয়ার। ওকে, দেখাই কেবল। সেকেন্ড টপিক মেকানিজম ছিল ইম্পেয়ার্ড হেপাটিক বিলিরুবিন আপটেক। তার অর্থ হচ্ছে কোন কারণে যদি আমার হেপাটোসাইট গুলা এই আনকনজুগেটেড বিলিরুবিন গুলাকে পিক আপ করতে না পারে, ধরতে না পারে, ধরে তার সেলের মধ্যে প্রবেশ করতে না পারে, তখন তার বডিতে অটোমেটিক্যালি কি হবে, আনকনজুগেটেড হাইপার বিলিরুবিনিমিয়া হবে। এবং এর আন্ডারের কজ দুইটা। প্রথম কষ্ট হচ্ছে কনজেস্টিভ হার্ট ফেলিয়ার, সেকেন্ড কষ্ট হচ্ছে মেডিকেশন। তাই কনজেস্টিভ হার্ট ফেলিয়ার মানে কি? কনজেস্টিভ হার্ট ফেলিয়ার, এখানে আমি কনজেস্টিভ পরে আসেন, আগে আমরা হার্ট ফেলিয়ার নাম আসি। হোয়াট ইজ হার্ট ফেলিয়ার? হার্ট ফেলিয়ার মানে কোনো কিছু ফেলিয়ার, মানে আমি নিজে কাজ করতে না পারকে বলি ফেলিয়ার। তাহলে হার্টের কাজ কি? হার্টের প্রধান কাজ পাম্প করা। তাহলে হার্ট যদি পাম্প করতে না পারে, তাহলে আমরা বলবো হার্ট তার কাজে ফেলিয়ার। সো দিস ইজ দ্য টার্ম কল্ড হার্ট ফেলিয়ার। ওকে, তাহলে হার্ট কোনো কারণে পাম্প করতে পারতেছে না। পাম্প মানে হচ্ছে কার্ডিয়াক আউটপুট, মানে যে পরিমাণ ব্লাড প্রতি 1 মিনিটে হার্ট থেকে বের হয়ে আসে, স্পেশালি কি হার্ট থেকে বের হয়ে আসে, সেটা আমার অ্যাওর্টা দিয়ে হতে পারে, সেটা আমার পালমোনারি আর্টারি দিয়ে হতে পারে, যেখানে হোক, যে পরিমাণ ব্লাড প্রতি 1 মিনিটে হার্ট থেকে বের হয়ে আসে, এটাকে আমরা বলি কার্ডিয়াক, মানে হার্টের আউটপুট। সেটা কত আমরা সবাই জানি, প্রায় 5 লিটার পার মিনিট, প্রতি মিনিটে প্রায় 5 লিটার। বিকজ আমাদের সো প্রতি কি হবে আমাদের বডিতে, অটোমেটিক্যালি আমাদের বডিতে কি হবে, আমাদের কি হলো, ওকে, সো আমাদের কি হবে, আমাদের হার্টটা ফেল হবে। এটা সিম্পল কথা। আচ্ছা, এখন তাহলে চিন্তা করে দেখেন ভাইয়া, কেন আমাদের হার্ট ফেলিয়ার হলে জন্ডিস হতে পারে? এটা খুব রেয়ার কজ, বাট হতে পারে। যদি কোনো কারণে আপনার বডিতে আপনার হার্টের কার্ডিয়াক আউটপুট একেবারেই কমে যায়, খুবই কম হয়ে যায়, তাহলে আপনার হার্ট প্রপারলি কার্ডিয়াক আউটপুট মেইনটেইন করতে পারবে না। খুব কম পরিমাণ ব্লাড হার্ট থেকে বের হবে। আর হার্ট থেকে যদি কম পরিমাণ ব্লাড বের হয়, তাহলে স্বাভাবিকভাবে একটু চিন্তা করেন তো, হার্টের কার্ডিয়াক আউটপুট যদি কমে যায়, তাহলে যে পরিমাণ ব্লাড প্রতি মিনিটে লিভারে যাওয়ার কথা ছিল, সেই পরিমাণ ব্লাড কি এখন লিভারে যেতে পারবে কি পারবে না? হুম, আচ্ছা স্লো বলবো, আচ্ছা স্লো বলতেছি। অনেকে আবার কোশ্চেন করতেছে, হ্যাঁ, বা মায়ের বডিতে আরএইচ পজিটিভ, মায়ের বডিতে আরএইচ পজিটিভ কোনো সমস্যা নাই, ঠিক আছে, মা যদি পজিটিভ হয় তাহলে কোনো সমস্যা নেই। আচ্ছা সেটা পরে, আগে আমরা আমরা কেন সবসময় প্যাচে চলে যান না, আপনারা সবসময় যে কাজটা করবেন, কোন একটা টপিক যখন পড়বেন ওই টপিকটাকে আগে বোঝার ট্রাই করেন। সি ডিফারেন্ট টপিকে যখন জাম্প করবেন, তখন আপনার আগের টপিকটাকে আপনি ফেল করবেন। বিকজ আমাদের টপিক কিন্তু আরএইচ ইনকম্পিটিবিলিটি না, আমাদের টপিক হচ্ছে জন্ডিস। আমরা আজকে জন্ডিস বুঝতে চাচ্ছি, ঠিক আছে? সো কখনো আমরা ডিফারেন্ট টপিকে গিয়ে প্রথম টপিকটাকে প্যাচ লাগাবো না, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা মাথায় রাখবেন। তো আমি যেটা কোশ্চেন করছিলাম সেটা বলতে পারবেন? সিম্পল। তাহলে একটা জিনিস চিন্তা করেন, ধরে কথার কথা, আমরা জানি যে আমাদের কার্ডিয়াক আউটপুটের প্রত্যেকটা পার্সেন্টেজ বিভিন্ন অর্গানে যায়। আমি ধরে নিচ্ছি প্রতি কার্ডিয়াক আউটপুটের 15% আমাদের লিভারে যেত,
তাহলে 5 লিটার ব্লাডের 15% কত হবে? আমি জাস্ট একটা অ্যাজিউমশন করে নিচ্ছি, ধরেন 750 মিলিলিটার, ধরেন 750 মিলিলিটার। তাহলে কি হতো? প্রতি 1 মিনিটে লিভারে ব্লাড যেত 750 মিলিলিটার করে। কিন্তু যখনই হার্টের কার্ডিয়াক আউটপুট কমে 3 লিটার হয়ে গেছে, তাহলে এখন তার 15% কত? আমি ধরে নিচ্ছি 350, জাস্ট কথার কথা। তাহলে 350 যদি হয়, তাহলে আগে যেত 750, এখন যায় 350। তাহলে আগে 750 যে পরিমাণ আনকনজুগেটেড বিলিরুবিন নিয়ে যেতে পারতো, এখন এই মুহূর্তে 350 মিলিলিটার ব্লাড সেই পরিমাণ আনকনজুগেটেড বিলিরুবিন নিয়ে যেতে পারবে? পারবে না। তাহলে কি হবে? কি হবে? সিম্পল, কি আপনার লিভার প্রপারলি যে পরিমাণ হিমোগ্লোবিন আপটেক করার কথা ছিল সেটা কিন্তু সে পারতেছে না। তাহলে সিম্পলি কি হবে? বডিতে আনকনজুগেটেড বিলিরুবিনের পরিমাণ বেড়ে যাবে। আমরা কি বুঝতে পারতেছি বিষয়টা? বুঝতে পারতেছি এটা? গুড। সো আমাদের কি হতে পারে? আনকনজুগেটেড বিলিরুবিন হতে পারে ডিউ টু কনজেস্টিভ হার্ট ফেলিওরের জন্য। এটা একটা কজ, এটা একটা মেকানিজম। সেকেন্ড মেকানিজমটা হচ্ছে মেডিকেশন। আস্তে আস্তে পড়াবো না? আচ্ছা আস্তে আস্তে পড়ে, আমি আগে বলেছি আস্তে, অনেক বড় টপিক তো ভাই, একটু দ্রুত পড়াতে চাচ্ছি, নাহলে শেষ করতে পারবো না। আচ্ছা আমি আস্তে পড়ালে আপনাদেরকে টাইম বেশি দিতে হবে, হ্যাঁ আপনাদের উপরে। আপনারা 1 ঘন্টা পরে আবার টায়ার্ড হয়ে যান। সো আমি তো 3-4 ঘন্টা ক্লাস নিছি একটা না। সো আপনাদের যদি সামর্থ্য থাকে তাহলে আমার সঙ্গে থাকেন, তাহলে আমি আস্তে পড়াবো, সমস্যা নেই। আরেকবার বলবো, লিভারটা কিছু না। হ্যাঁ, আবার বলতেছি কি সিম্পল বিষয়টা, সেটা হচ্ছে যে ধরেন কথার কথা আমাদের কার্ডিয়াক আউটপুট যখন 5 লিটার পার মিনিট, মানে প্রতি 1 মিনিটে 5 লিটার করে ব্লাড কি হয় আমার হার্ট থেকে বের হয়। ধরেন কথার কথা এই 5 লিটারের মধ্যে 15% ব্লাড প্রতি মিনিটে লিভারে যায়। আমি জাস্ট অ্যাজিউম করে নিলাম এই 15% মানে হচ্ছে 750 মিলিলিটার। তাহলে প্রতি 1 মিনিটে লিভারে ব্লাড যায় 750 মিলিলিটার। কিন্তু কোনো কারণে লিভারের কার্ডিয়াক আউটপুট কমে গেছে, মানে হার্ট ফেলিয়ার হয়েছে, এবং সেটা কমে হয়ে গেল 3 লিটার পার মিনিট, প্রতি মিনিটে 3 লিটার। তাহলে 3 লিটারের 15% কত? সেটা অবশ্যই 750 হবে না, ধরে নিচ্ছি সেটা 350। তাহলে আগে লিভারে যেত প্রতি মিনিটে 750 মিলিলিটার ব্লাড, এখন লিভারে প্রতি মিনিটে যায় 350 মিলিলিটার ব্লাড। তাহলে আগে 750 মিলিলিটার ব্লাড যে পরিমাণ আনকনজুগেটেড বিলিরুবিন লিভারে নিয়ে যেতে পারতো, এখন এই মুহূর্তে 350 মিলিলিটার ব্লাড সেই পরিমাণ আনকনজুগেটেড বিলিরুবিনকে কি লিভার নিতে পারবে? পারবে না। তাহলে যদি না পারে, তাহলে লিভার আগে যে পরিমাণ বিলিরুবিনকে আপটেক করতো, এখন কি সেই পরিমাণ বিলিরুবিনকে আপটেক করতে পারবে? পারবে না। আর যদি না পারে তখন কি হবে? কি হবে? আলটিমেটলি কি হবে? আনকনজুগেটেড হাইপার বিলিরুবিনেমিয়া হবে। ক্লিয়ার? এবার সেকেন্ড টপিক হলো মেডিকেশন। তো মেডিকেশন মানে সিম্পল, প্রত্যেকটা জিনিসের জন্য একটা রিসেপ্টর সাইট থাকে। ওকে, এখন ধরেন আপনি আপনার বডিতে এমন কিছু মেডিকেশন ইউজ করলেন যেই মেডিকেশনগুলা অ্যালবুমিনের সঙ্গে ফাইট করে, কেন? তার বাইন্ডিং সাইটের জন্য। বিকজ আমরা জানি যে অ্যালবুমিন গুলা বিভিন্ন ড্রাগসের সঙ্গে বাইন্ড করে, এটাকে আমরা কি বলি? প্লাজমা প্রোটিন বাইন্ডিং। আপনারা যারা 3rd ইয়ার 4th ইয়ার আছেন তারা কিন্তু জানেন অলরেডি, যারা আমার কাছে যারা অলরেডি ফার্মাকোলজি পড়েছেন তারা কিন্তু জানেন যে প্রত্যেকটা ড্রাগের জন্য একটা টার্ম আছে, দিস ইজ কল্ড প্লাজমা প্রোটিন বাইন্ডিং। তার অর্থ হচ্ছে আপনি যখন কোনো ড্রাগ ইনটেক করবেন তখন অনেক কিছু পরিমাণ ড্রাগ আপনার ব্লাডের কি এই বিভিন্ন ধরনের প্রোটিনগুলোর সঙ্গে বাইন্ড করে থাকে, ঠিক আছে? আচ্ছা, এখন কথার কথা আমরা জানি যে আমাদের বডিতে অ্যালবুমিনের সঙ্গে বিলিরুবিনও বাইন্ড করে, কিন্তু আপনি এমন একটা ড্রাগ ইউজ করছেন যে বেটা অ্যালবুমিনের প্রতি প্রচুর ভালোবাসা, সে কি করে? অ্যালবুমিনকে ধরে, দোস্ত আমার ভালোবাসা আমার কাছে আয়, ধরে বসে থাকে। তো যখন অ্যালবুমিনকে ওই ড্রাগটা ধরে বসে থাকবে, তখন ওই অ্যালবুমিনের সঙ্গে কি বিলিরুবিন বাইন্ড করতে পারবে? পারবে না। তো অ্যালবুমিনের সঙ্গে বিলিরুবিন যদি বাইন্ড করতে না পারে, তাহলে আপনি চিন্তা করেন তো এই এই বিলিরুবিন গুলা কি অ্যালবুমিনের সাহায্যে আর লিভারে যেতে পারলো না। তখন কি হলো? ব্লাডের মধ্যে আমার আনকনজুগেটেড বিলিরুবিনের পরিমাণ বেড়ে গেল। ওকে, and now this is কি one of the cause of unconjugated hyperbilirubinemia। এরকম কিছু মেডিকেশন কারা কারা? সালফোনামাইড, সেফট্রাক্সন, রিফাম্পিসিন, এগুলো হচ্ছে এমন কিছু ড্রাগ যারা অ্যালবুমিনের প্রতি অনেক বেশি কি কনসেন্ট্রেটেড, অনেক বেশি ভালোবাসা অ্যালবুমিনের প্রতি। অ্যালবুমিনকে পাইলেই বল দোস্ত তুই আমার সাথে আর সঙ্গে যাওয়ার দরকার নেই। তখন বেচারা বিলিরুবিন কি কাউকে না পাই ব্লাডের মধ্যে মনে দুঃখে ঘোরাঘুরি করে। সো দিস ইজ দ্য কজ অফ। ক্লিয়ার? ক্লিয়ার? এটা অনেক নোট কি বলেছে, অনেকগুলো সাইট, ডক্টর নাজিব, ডক্টর
অসমোসিস আছে, লেকচুরিও আছে, বিভিন্ন সাইট থেকে তো ভাই পড়ি না। সো আপনারাও ট্রাই করেন, কোনো সমস্যা নেই। বিভিন্ন সাইট থেকে আপনাকে কষ্ট করতে হবে, যেহেতু আগে গ্যাদার আপ করার বিষয় আছে না, স্বাভাবিক কষ্ট হবে একটু। তো কষ্ট করেন, কষ্ট করলে তো কোনো সমস্যা নেই। আপনার যদি কষ্ট করতে পারেন, আপনার এটা আপনার হেল্প লাগবে, ঠিক আছে? ওকে, সো আমরা তাহলে মোটামুটি বুঝতে পারছি বিষয়টা। তাহলে আমাদের সালফানামাইড এন্ড সেফ্রাগ, আপনারা ক্লাসের দিকে মনোযোগ দেন, কমেন্ট করা থেকে ক্লাসের দিকে মনোযোগ দেন। হ্যাঁ, কারণ আপনি যখন কমেন্ট করবেন তখন আপনার ক্লাসে মনোযোগ থাকতেছে না, আপনি ক্লাসের দিকে মনোযোগ দেন। ওকে, কোশ্চেন করে রাখেন বা ক্লাসে শেষে কোশ্চেন করেন, আমি ক্লাসে সব কোশ্চেন পড়বো, কোনো সমস্যা নেই। সো নাও কি সালফোনামাইড এন্ড সেফ্রাক্সন এন্ড রিফাম্পিসিন দে কি করে, দে বাইন্ড টু দ্য অ্যালবুমিন। সো তখন বিলিরুবিন অ্যালবুমিনের সঙ্গে বাইন্ড করতে পারে না, তখন আলটিমেটলি বিলিরুবিনের পরিমাণ ব্লাডে বেড়ে যায়। সো দিস ইজ দ্য ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কজ অফ কি আনকনজুগেটেড হাইপার বিলিরুবিনিমিয়া। ঠিক আছে, তাহলে আসেন এখানে একটু আমরা এই ফিচারটার দিকে তাকাই, এই ফিচার দিকে তাকাই। ওকে, এই ফিচার দিকে তাকালে আমরা বুঝতে পারবো এখানে অনেকগুলো জিনিস কমপ্লিকেট করে ফেলছে ওরা। খেয়াল করে দেখেন, যখন আমরা মেডিকেশন ইউজ করি, আমরা বিভিন্ন ধরনের মেডিকেশন ইউজ করি, তখন কি হচ্ছে, আমি যদি টোটাল বিলিরুবিন মাপি, আমি দেখবো টোটাল বিলিরুবিনের পরিমাণ হাই। কিন্তু আমি যদি কনজুগেটেড বিলিরুবিনের পরিমাণ মাপি, সেটা কি হাই হবে? হবে না। কেন? লিভারে তখন আপাতত কোনো প্রবলেম নাই। ঠিক আছে, লিভারে কিন্তু আপাতত কোনো প্রবলেম নাই, সেক্ষেত্রে আমার কিন্তু কনজুগেটিভ বিলিরুবিনের পরিমাণ নরমাল থাকবে। ঠিক আছে, যদি লিভার, কারণ আমার যদি প্রবলেম কোথায় হতো, যদি আমার প্রবলেমটা মূলত এমন হতো যে আমার লিভারের বাইরে, মানে হচ্ছে আমার পোস্ট হেপাটিক রিজনে, তখন আমার কনজুগেটিভ বিলিরুবিনের পরিমাণ বেড়ে যেত। বাট আমার পোস্ট হেপাটিক রিজনে তো কোনো প্রবলেম নাই, এই জন্য আমার কনজুগেটিভ বিলিরুবিনের পরিমাণ নরমাল আছে। কিন্তু ধরেন কথার কথা লিভার ড্যামেজ হয়েছে, লিভার এমন ভাবে ড্যামেজ হয়েছে যে সে আনকনজুগেট গুলাকে কনজুগেশন করতে পারতেছে না, তাহলে সিম্পল আমার আনকনজুগেটিভ পরিমাণ বেড়ে যাচ্ছে, এটা স্বাভাবিক কথা। আবার লিভার সেল যখন ড্যামেজ হবে, তখন লিভার সেল থেকে কে বের হয়ে আসবে মনে আছে, দুটো এনজাইমের নাম এএলটি এএসটি, তখন কি হবে আলটিমেটলি এএলটি এবং এএসটি পরিমাণ বেড়ে যাবে। তাহলে মনে রাখতে হবে লিভার ড্যামেজ কেন হবে, বিকজ এই যে ড্রাগগুলো আছে, এই ড্রাগগুলো হচ্ছে হেপাটোটক্সিক ড্রাগ, এরা লিভার সেলকে ড্যামেজ করে। আর লিভার সেলকে সে এমন ভাবে ড্যামেজ করে যে আমার ডাক্টের কোনো প্রবলেম হবে না। মনে রাখতে হবে, যদি ইনফ্ল্যামেশন হইতো, তখন কি হইতো, একটা বড় জায়গা যদি ইনফ্ল্যামেশন হইতো, তখন লিভার সেলও ড্যামেজ হইতো, ডাক্টও ড্যামেজ হইতো। তখন কি হইতো, তখন আমার এএলটি বাড়তো, এএসটি বাড়তো, এএলপি বেড়ে যেত, ঠিক না? গামা গ্লুটামাইন ট্রান্সফারেন্স বাড়তো। কিন্তু আমার এই ড্রাগগুলো হচ্ছে হেপাটোটক্সিক, তারা তো হচ্ছে, এরা কি করে, এরা লিভার সেল, শুধুমাত্র সেলগুলোকে অ্যাটাক করে। আর লিভার সেলগুলোকে যখন সে অ্যাটাক করবে, তখন লিভার সেলগুলা নষ্ট হয়ে যাবে, কিন্তু তার চারপাশের যে ডাক্টগুলো আছে তাদের কিন্তু কোনো প্রবলেম হবে না। তাহলে ডাক্ট কিন্তু ওকে, সমস্যা কোথায়, লিভার সেলে। তাহলে লিভার সেলের সমস্যা হলে কি হবে, লিভার একে তো কাজ করতে পারতেছে না, এই জন্য কি হবে, সে কি করতে পারতেছে না, আনকনজুগেটেড কে কনজুগেট করতে পারতেছে না, আলটিমেটলি আনকনজুগেটেড বিলিরুবিনের পরিমাণ বেড়ে যাচ্ছে। সো টোটাল বিলিরুবিনের পরিমাণ বেড়ে যাচ্ছে, কিন্তু কনজুগেটেড তো বাড়তেছে না, বিকজ ডাক্টের তো কোনো প্রবলেম নেই, ডাক্ট তো ওকে, ঠিক না? তাহলে কনজুগেটেড বিলিরুবিনের পরিমাণ নরমাল। আর যেহেতু লিভার সেলগুলো ডিস্ট্রয় হচ্ছে, তখন লিভার সেলের ভিতর থেকে এনজাইমগুলো বের হয়ে আসতেছে। কোন এনজাইম? এএলটি এএসটি। সো নাও এএলটি এন্ড এএসটি হাই। বুঝতে পারছি? ক্লিয়ার? বুঝতে পারছি ভাইয়া? আচ্ছা, তো আমি বুঝতে পারলাম যে বিষয়টা কি হবে। ওকে, আমরা নেক্সট টপিকে চলে যাই। ওকে, তাহলে আমাদের এইটাও গেল ইনশাআল্লাহ, আমাদের আলহামদুলিল্লাহ মোটামুটি এটাও কিন্তু কভার আপ হলো। এই যে আমাদের এই দুটো টপিক গেল, তাহলে আমাদের এটা গেল থার্ড টপিকে আসেন, এটা ইজি, ডিফেক্টিভ কনজুগেশন অফ বিলিরুবিন। তাহলে তো কোনো কারণে যদি আমার বিলিরুবিন গুলো কনজুগেশন না হয়, তাহলে আমার কি হবে, এই প্রবলেমটা ডেভেলপ করবে। যদি দেখি, ট্রাই করি, আমরা বুঝা ট্রাই করি, আসেন। এখানে অনেকগুলো কজ আছে, দুইটা কজ, ফিজিওলজিক্যাল কজ, প্যাথোলজিক্যাল কজ। প্রথমে আমরা ফিজিওলজিক্যাল গুলো পড়বো, তারপর আমরা প্যাথোলজিক্যাল গুলো পড়বো, ঠিক আছে? তো আসেন ফিজিওলজিক্যাল জন্ডিস অফ দ্য নিউবর্ন। ওকে, ফিজিওলজিক্যাল জন্ডিস অফ দ্য নিউবর্ন একদম মুখস্থ করা কিছু নাই, একটু ঠান্ডা মাথায় বোঝা ট্রাই করি, ঠিক আছে? টেনশন করি না, আস্তে আস্তে চিন্তা করেন, শুধুমাত্র আস্তে আস্তে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ভাইয়া, লিভার সেল ইনজুরি হলে তো কনজুগেটেড বিলিরুবিন কনজুগেটেড বিলিরুবিন, হ্যাঁ কনজুগেটেড বিলিরুবিন কমে যাওয়ার কথা। আচ্ছা আচ্ছা আচ্ছা, লিভার কমে গেলে কনজুগেটিভ বিলিরুবিন কমে যাওয়ার কথা না, কারণ একটা কথা মাথায় রাখবেন যে লিভার সেল অনেক বেশি আছে এবং কেউ না কেউ কিন্তু কাজগুলো করার ট্রাই করতেছে, ঠিক আছে? সো আসলে কনজুগেশনটা তেমন ইফেক্টিভ ভাবে ডিক্রিজড হবে না। ওকে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর কখন একটা কাজ বুঝবেন যে কনজুগেটিভ বিলিরুবিন কমে গেছে, আমরা কখনো এগুলো খুঁজবো না, আসলে বেড়ে যাওয়াকে খুঁজবো। কমে গেলে প্রবলেম নাই, কিন্তু বেড়ে গেলে প্রবলেম। কথা বুঝছেন জিনিসটা? সো লিভার সেল অনেক বেশি আছে, অনেক হাজার হাজার লিভার সেল আছে, ঠিক আছে? তো কেউ ডিস্টার্ব হলে সমস্যা নাই,
লিভার সেলগুলো ট্রাই করবে কম্পেনসেট করার জন্য, তারা ইফেক্টিভ সেল, তখন তারা কি করবে অন্যান্য সেলগুলোকে দিয়ে এই মোটামুটি একটা লেভেলকে কনজুগেশন করে ফেলবে। এই জন্য আমার আলটিমেটলি কনজুগেট বিলিরুবিনের পরিমাণ তেমন কমবে না, ঠিক আছে, আর কমলেও সেটা খুবই নেগলিজিবল। ওকে, এই জন্য আমরা কনজুগেশন বিলিরুবিনটা কি নরমাল আছে কিনা বাট মোটামুটি লেভেলে আছে কিনা সেটা খেয়াল করবো। কমে গেছে এটা কখনোই হওয়ার চান্স একেবারে ধরেন জিরোর কাছাকাছি, হ্যাঁ হইতে পারে 1%, বাট সেটা একদম ইগনোরেবল, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, নাও যেটা আমরা বোঝা ট্রাই করি, তাহলে ফিজিওলজিক্যাল জন্ডিস অফ দ্য নিউবর্ন কি এক্সট্রিমলি কমন। কোন বাচ্চাদের দেখি বেশি দেখা যায়, ধরেন আপনার একটা নিউবর্ন বেবি হচ্ছে, সেটা প্রিটার্ম বেবি। প্রিটার্ম মানে হচ্ছে আমরা জানি যে একটা বাচ্চা তার মায়ের বডিতে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকতে হয়। ওকে, তো সেটা হচ্ছে মূলত প্রায় 38 উইকস, 38 সপ্তাহ বলি আমরা মোটামুটি, 9 মাস 10 দিন হোয়াটএভার। তো 38 যে সপ্তাহটা আছে এটা যদি ক্রস করে, মানে এই সময়টাকে ক্রস করে যদি বাচ্চা বের হয়ে আসে, একে বলি টার্ম বেবি। দিস ইজ দ্য টার্ম বেবি, মানে ওকে বেবি, ভালো বেবি, কোনো সমস্যা হয়নি। কিন্তু কিছু কিছু বাচ্চা আছে তারা পাকনা। পাকনা মানে কি, তারা টাইমের আগে বের হয়ে আসে, বা থাকবো না আমি চলে যাবো, বের হয়ে যাও, বেরিয়ে দাও, তাদেরকে আমরা বলি প্রি টার্ম বেবি। 36 এর আগে যে বেবিগুলো বের হয়ে আসে তাকে আমরা বলি প্রি টার্ম বেবি। তাহলে মনে রাখতে হবে বাচ্চা যত ছোট, মানে বেবি যত ফিটাসে থাকবে, আমরা জানি প্রথমে থাকে এমব্রায়ো, তারপর থাকে ফিটাস, তারপর হচ্ছে একদম নিউবর্ন বেবি, দেন নিউনেটাল পিরিয়ড, দেন ইনফেন্সি, দেন দা চাইল্ডহুড হোয়াটএভার। বাচ্চার সবচেয়ে ছোটবেলায় তার বডিতে আরবিসির পরিমাণ অনেক বেশি থাকে। আমাকে কে বলতে পারবে কেন একটা ফিটাসের বডিতে, হ্যাঁ কেন একটা নিউবর্নের বডিতে স্বাভাবিক অ্যাডাল্টের তুলনায় আরবিসির পরিমাণ বেশি থাকে? দেখি কে বলতে পারেন এটা, এটা আমার কোশ্চেন। যারা বেশি টেক্সট করতেছেন তারা আমাকে আনসার দেন, দেখি বলেন। কেন একটা নিউবর্ন বেবির অথবা একটা ফিটাসের, হ্যাঁ যে বাচ্চা অনেক ছোট, এই বাচ্চাদের বডিতে আরবিসির পরিমাণ স্বাভাবিকের তুলনায় অনেক বেশি থাকে, এটা কেন? আনসারটা কি? বেবির গ্রোথ বেশি তাই? হিমোগ্লোবিন কম থাকে তাই কি? না, হিমোগ্লোবিন আরবিসি থাকলে তো হিমোগ্লোবিন থাকবে, আরবিসি মানে তার মধ্যে হিমোগ্লোবিন থাকবে। লিভার ম্যাচিউর না, লিভার ম্যাচিউরের সঙ্গে আরবিসি কি সম্পর্ক? ইয়েস, গুড, আজমির ভাই বলে ফেলছেন যে ফেটাল হিমোগ্লোবিনের জন্য আমরা জানি বাচ্চার বাড়িতে মানে ফিটাসের বডিতে যে হিমোগ্লোবিন থাকে তাকে আমরা বলি ফেটাল হিমোগ্লোবিন। ফিটাল হিমোগ্লোবিনের অক্সিজেন ধারণ ক্ষমতা মানে অক্সিজেনকে ধরে রাখার ক্ষমতা কম। হ্যাঁ, কথার কথা যে আপনার বডিতে যে হিমোগ্লোবিন গুলো আছে তারা যে পরিমাণ অক্সিজেনের সঙ্গে বাইন্ড করতে পারে, একটা ফিটাল হিমোগ্লোবিন সেই পরিমাণ অক্সিজেনের সঙ্গে বাইন্ড করতে পারে না, তাদের সেই ক্যাপাবিলিটি নাই। হ্যাঁ, এই জন্য তাকে তো নিঃশ্বাস নিতে হবে, বিকজ অক্সিজেন ছাড়া সে কিভাবে সেলুলার রেসপিরেশন করবে? তাহলে সেলুলার রেসপিরেশনের জন্য অক্সিজেন প্রয়োজন, আর অক্সিজেনের জন্য হিমোগ্লোবিন প্রয়োজন। বাট ওদের হিমোগ্লোবিন গুলা তেমন ভালো হিমোগ্লোবিন না, ভুয়া হিমোগ্লোবিন, এরা তেমন অক্সিজেন ধরতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা আবার সৃষ্টিকর্তা কি করছে, তাদের বডিতে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি আরবিসি দিয়ে দিছে, যে যেহেতু ওদের আরবিসির হ্যাঁ অ্যাক্টিভিটি কম, পাওয়ার কম, তাহলে বেশি আরবিসি থাকো যাতে অ্যাটলিস্ট ওরা এই কম বিষয়টাকে কম্পেনসেট করতে পারে। এই জন্য একটা বাচ্চার বডিতে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি আরবিসি থাকে, এবং তাদের হিমোগ্লোবিন গুলো হচ্ছে স্বাভাবিক হিমোগ্লোবিন না, ফেটাল হিমোগ্লোবিন। ওকে, এটাকে আমরা বলি হেমাটোক্রিট, অর্থাৎ কি পরিমাণ আরবিসি আছে আমরা হিসেব করি কি হেমাটোক্রিট দিয়ে। তাহলে একটা নিউবর্ন বেবির হেমাটোক্রিটের পরিমাণ স্বাভাবিকের তুলনায় অনেক বেশি থাকে। এবং মজার কথা হচ্ছে নর্মাল আরবিসির লাইফ স্প্যান হচ্ছে 120 দিন, বাট এই ধরনের আরবিসির লাইফ স্প্যান অনেক কম। অর্থাৎ একটা বাচ্চার বডিতে যে আরবিসি গুলো থাকে তাদের লাইফ স্প্যান কখনো 120 দিন হয় না, সর্বোচ্চ 60 থেকে 70 দিন। তাহলে একেই তো তাদের আরবিসির পরিমাণ অনেক বেশি, দুই নাম্বার তাদের আরবিসি গুলোর লাইফ স্প্যান কম, তার তো জিনিস বেশি আবার ভাঙতেছে তাড়াতাড়ি। তাহলে কি হচ্ছে, যেহেতু আরবিসি বেশি আবার বেশি বেশি আরবিসি ভেঙে যাচ্ছে, তাহলে তার বডিতে কি হচ্ছে, প্রচুর পরিমাণ আনকনজুগেটেড বিলিরুবিন প্রোডাকশন হচ্ছে। এই জন্য একটা বাচ্চার বডিতে কি হয়, অটোমেটিক্যালি অনেক বেশি পরিমাণ আনকনজুগেটেড বিলিরুবিন প্রোডাকশন হয়। তাহলে আপনি বলতে পারেন ভাই তাহলে সব বেবিরই তো কি ফিজিওলজিক্যাল জন্ডিস হওয়ার কথা ছিল, সবার হয় না কেন? বিকজ এটা নির্ভর করে বাচ্চাটার লিভার কন্ডিশনের উপরে। বাচ্চা যদি ম্যাচিওর থাকে তার লিভারটা ম্যাচিওর, আর লিভার যদি ম্যাচিওর হয় তার বডিতে মানে তার লিভারের মধ্যে গ্লুকোরোনিক অ্যাসিডের বা গ্লুকোরোনিক ট্রান্সফারেজের পরিমাণ বেশি বা নরমাল থাকে। তখন সেগুলো কি করে, তখন তারা কি করে এই এক্সেসিভ আনকনজুগেটেড বিলিরুবিনকে কনজুগেট করে ফেলে, ফলে বাচ্চারা কি হয় না
জন্ডিস হয় না। কিন্তু বাচ্চা যদি প্রিটার্ম বেবি হয়, মানে বাচ্চার সবকিছু যদি ম্যাচিউর না থাকে, তাহলে প্রিটার্ম বেবি সবকিছু ম্যাচিউর না, মানে তার লিভারটা ম্যাচিউর না। আর তার লিভার যদি ম্যাচিউর না হয়, হ্যাঁ, তার মধ্যে অবশ্যই গ্লুকোরোনাইড ট্রান্সফারের পরিমাণ কি হবে, স্বাভাবিকের তুলনায় কম হবে। ফলে সেই লিভারটা কখনোই, হ্যাঁ, প্রপারলি আপনার আনকনজুগেটেড বিলিরুবিনকে কনজুগেশন করতে পারবে না। ওকে, তখন বাচ্চাটা কি হবে, ফিজিওলজিক্যাল জন্ডিস হবে। এই জন্য নিউবর্ন বেবিদের ক্ষেত্রে একটা চান্স থাকে, একটা কমপ্লিকেশন হওয়ার চান্স থাকে যে তার কি হবে, তার জন্ডিস হওয়ার চান্স আছে। এই জন্য একটা নিউবর্ন বেবিকে আমরা অনেক কিছু ভাইগুরাস কি করি, ফলো আপ দিই, বারবার চেক করি, বারবার তাকে দেখতে হয়, বিকজ যে কোনো সময় তার কি হয়ে যেতে পারে, তার কিন্তু জন্ডিস হয়ে যেতে পারে। ক্লিয়ার, বুঝেছেন? আচ্ছা, সেটা কখন হয়, ম্যানিফেস্ট উইদিন ফার্স্ট সেকেন্ড ডে, মানে প্রথম 2 দিনের মধ্যে টু দ্য ফার্স্ট উইক, মানে এর মধ্যে হবে, এরপরে হবে না, বিকজ বাচ্চা যখন 1 সপ্তাহ ক্রস করে ফেলবে, হ্যাঁ, নিউ মানে প্রিটার্ম বাচ্চা, তখন তো সে টার্ম হয়ে যাবে। আর টার্ম বাচ্চা কিন্তু অলরেডি লিভারটা ম্যাচিউর হয়ে গেছে, তখন সে কি করবে, অটোমেটিক্যালি আনকনজুগেটেড গুলোকে কনজুগেট করে ফেলবে, ফলে লিভার কি জন্ডিসটা নিজে নিজেই রিজলভ হয়ে যাবে। এই জন্য ফিজিওলজিক্যাল জন্ডিস গুলা কি নিজে নিজেই ঠিক হয়ে যায়, এগুলো ট্রিটমেন্টের কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, তাহলে নিউবর্ন বেবির কি আছে, লিভারে কম পরিমাণ কি থাকে, গ্লুকোরোনাইড ট্রান্সফারেন্স থাকে, অথবা ইমম্যাচিউর থাকে। এই জন্য তারা প্রপারলি কি করতে পারে না, কনজুগেট করতে পারে না, তখন আনকনজুগেটেড হাইপার বিলিরুবিনেমিয়া হয়। বুঝেছেন? দিস ইজ দ্য কজ অফ ফিজিওলজিক্যাল জন্ডিস। না, মাস্ট হবে বলা যায় না, সেটা নির্ভর করতেছে বাচ্চাটা কতটুকু ইমম্যাচিউর, বাচ্চার লিভারটা কতটুকু ইমম্যাচিউর। একটা ধরেন প্রিটার্ম বেবি, কিন্তু এমনও হতে পারে যে প্রিটার্ম বেবি হলো কি হবে, তার তো সবকিছু ম্যাচিউর হয়ে গেছে। সেটা নির্ভর করতেছে অনেক কিছুর উপরে, মায়ের বডির উপরে, মা কি পরিমাণ গ্রোথ, মানে প্রপার নিউট্রিশন মেনটেন করছে কিনা, বাচ্চাটা হেলদি কিনা, অনেক কিছু নির্ভর করবে। এই জন্য প্রিটার্ম বেবির একটা কমপ্লিকেশন হওয়ার চান্স থাকে যে তার জন্ডিস হবে, কিন্তু হবেই এটা কিন্তু আমরা বলতে পারি না। ঠিক আছে আপু, নিহাল আপু? আচ্ছা, সো আমরা এটা বুঝে দিলাম ইনশাআল্লাহ। দেন আসেন একটা সেকেন্ড কন্ডিশন, কার্নিকটেরাস। এটা কিন্তু আমরা প্রায় শুনি, এটা আমাদের জানতে হবে। এই কোশ্চেনটা সারা কোশ্চেন করবে, হ্যাঁ, যারা 5th ইয়ার আছেন তাদের জন্য মাস্ট। ঠিক আছে, তাদের জন্য মাস্ট এটা, এই কার্নিকটেরাসটা স্পেশালি যারা কি পেডি বোর্ডে অবশ্যই আপনাকে কোশ্চেন করবে কার্নিকটেরাস নিয়ে, তারা খুব পছন্দ করে ফিজিওলজিক্যাল জন্ডিস, কার্নিকটেরাস, হ্যাঁ, ব্রেস্ট ফিডিং ফেলিওর জন্ডিস, এগুলো তারা খুব পছন্দ করে। সো আপনাকে কোশ্চেন করবে। সো যারা 5th ইয়ার আছেন স্পেশালি, যারা সামনে প্রফ দিবে, তাদের জন্য একটা মাস্ট টপিক। ওকে, কার্নিকটেরাস ছোটদের লাগবে না, ছোটদের না হলে সমস্যা নেই, কিন্তু বড়দের মাস্ট। আসেন, হোয়াট ইজ কার্নিকটেরাস, এটা বোঝার ট্রাই করি। মনে আছে আনকনজুগেটেড বিলিরুবিন এটা কেমন ছিল, লিপিড সলিবল ছিল নাকি ওয়াটার সলিবল ছিল? মনে আছে আমি বলেছিলাম লিপিড সলিবল ছিল। আনকনজুগেটেড বিলিরুবিন লিপিড সলিবল, সে কিন্তু ওয়াটার সলিবল না। এবং আমরা জানি লিপিড সলিবল সাবস্টেন্স ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে, কিন্তু ওয়াটার সলিবল সাবস্টেন্স কখনোই ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে না, বা পারলেও অনেক কষ্ট হয়। কিন্তু লিভার সলিবল সাবস্টেন্স ইজিলি কি করতে পারে, ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে। ঠিক আছে, আচ্ছা, এখন ধরেন একটা বাচ্চার বডিতে প্রচুর পরিমাণ আনকনজুগেটেড বিলিরুবিন তৈরি হলো, এবং আমরা জানি এরা লিপিড সলিবল, অর্থাৎ তারা লিপিড বাইলিয়ার ক্রস করতে পারে। এখন ধরেন একটা বাচ্চা, সবার তো হবে না, একটা বাচ্চা কোনো কারণে তার ব্লাড ব্রেন ব্যারিয়ারটা প্রপারলি ফর্মড হয়নি। কি হয়নি? প্রপারলি ফর্মড হয়নি, আন্ডার ডেভেলপড। ঠিক করে নিন, আন্ডার ডেভেলপড। ঠিক আছে, অর্থাৎ তার ব্লাড ব্রেন ব্যারিয়ারটা প্রপার বাচ্চাদের মতো না, একটু ডিফারেন্ট আছে, সমস্যা আছে। ওকে, আচ্ছা, অথবা ওই বাচ্চার বডিতে অ্যালবুমিনের পরিমাণ স্বাভাবিকের তুলনায় কম। তাহলে অ্যালবুমিন যদি না থাকে, তারা কিন্তু এই বিলিরুবিনের সঙ্গে বাইন্ড করতে পারবে না। আর তারা যদি বিলিরুবিনের সঙ্গে বাইন্ড করতে না পারে, তখন বিলিরুবিন গুলো ফ্রি হয়ে যাবে। আর ফ্রি বিলিরুবিন ইজিলি কি করতে পারে, ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে। ফলে এই এক্সেসিভ পরিমাণ আনকনজুগেটেড লিপিড সলিউবল বিলিরুবিন ইজিলি ওই বাচ্চার ডিফেক্টিভ ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে কই চলে যাবে, ব্রেইনে চলে যাবে। হ্যাঁ, এবং ব্রেইনে গিয়ে তারা ব্রেইনের সেলগুলোকে ডিস্টার্ব করা শুরু করবে, এবং ডিস্টার্ব করার কারণে যে নতুন কন্ডিশনটা ডেভেলপ করবে, এই নতুন কন্ডিশনটাকে আমরা কি বলি, বিলিরুবিন এনকেফালোপ্যাথি। ওকে, এই অপর নামটাই হচ্ছে অলসো নোন অ্যাজ কার্নিকটেরাস। ওকে, সো আমাদের যখন বাচ্চার এই যে এক্সেসিভ পরিমাণ আনকনজুগেটেড লিপিড সলিউবল বিলিরুবিন গুলো বাচ্চার ডিফেক্টিভ ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে ব্রেনে চলে যাবে, ব্রেনে গিয়ে যখন সে ব্রেনকে গুঁতা দিবে, ডিস্টার্ব করবে, তখন ব্রেনে বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দিবে, নিউরোলজিক্যাল সাইন সিম্পটম দেখা দিবে, বাচ্চার বিভিন্ন প্রবলেম দেখা দিবে, এবং জন্ডিস তো মাস্ট বি হবে। তখন এই কন্ডিশনটাকে আমরা বলি বিলিরুবিন এনকেফালোপ্যাথি, যার অপর নাম হচ্ছে কার্নিকটেরাস। ওকে, এই বাচ্চাদের একটা প্রবলেম আছে, এই বাচ্চাদের বডিতে বাইলের পরিমাণ বেশি থাকে। হ্যাঁ, বাইলের পরিমাণ অনেক বেশি তৈরি হয় বিভিন্ন কারণে, এটা দরকার নেই, তাহলে তাদের বডিতে বাইল স্টোন ফর্মেশন করার একটা চান্স থাকে। হোয়াটএভার, ট্রিটমেন্ট কি দিব, এই বাচ্চাগুলোকে ট্রিটমেন্ট কি দিব, খুব ইম্পর্টেন্ট। এই ধরনের একটা বাচ্চা যদি কার্নিকটেরাস হয়, তার বডিতে যদি নিউরোলজিক্যাল সাইন সিম্পটম দেখা দেয়,
বিকজ বাচ্চার ইনক্যাপাবিলিটি মানে হচ্ছে বাচ্চার ফেটালিটি অনেক বেড়ে যাবে, বাচ্চা মারার চান্স অনেক বেশি। তাহলে আমাকে বাচ্চাকে সার্ভাইভ করাতে হবে। তাহলে কিভাবে আমি সার্ভাইভ করবো, এটা ইম্পর্টেন্ট। তাহলে আমাকে যে কাজটা করতে হবে, এই বাচ্চাকে আমি কিভাবে ট্রিট করব, প্রথম যে কাজটা করতে হবে ব্লাড ট্রান্সফিউশন করব। তাহলে ফ্রেশ ব্লাড যখন দিব তখন আগের ব্লাডের এই এক্সেসিভ পরিমাণ বিলিরুবিন গুলা ফ্লাশ আউট হয়ে যাবে। তাহলে আমরা একটা ট্রিটমেন্ট দিতে পারি ব্লাড ট্রান্সফিউশন। এছাড়া দিতে পারি একটা স্পেশাল ড্রাগ যার নাম হচ্ছে হিম অক্সিজেনেস ইনহিবিটর, এইটা একটা ড্রাগ দিতে পারি। আর লাস্টে যে ড্রাগটা সেটা হচ্ছে আমার ট্রিটমেন্টটা, সেটা হচ্ছে ফটোথেরাপি। ফটোথেরাপি জিনিসটা কি, বাচ্চাটাকে একটা স্পেশাল ইনকিউবেটর আছে, ওই স্পেশাল ইনকিউবেটরের মধ্যে একটা স্পেশাল লাইট পড়ে, ওকে, একটা স্পেশাল লাইট, ওই লাইটটা নিচে রাখবো বাচ্চাটাকে। তখন কি হবে, এই লাইটটার একটা পাওয়ার আছে, সে কি করবে এই আনকনজুগেটেড বিলিরুবিন গুলাকে ডিফারেন্ট একটা ফর্ম ক্রিয়েট করবে, নতুন একটা ফর্মে নিয়ে যাবে। এটাকে আমরা বলি আইসোমার ফর্মেশন। পড়ছি না আইসোমার? হোয়াট ইজ আইসোমার? যদি আণবিক সংকেত সেম কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, তারা তো হচ্ছে বিলিরুবিন বিলিরুবিন থাকবে, আণবিক সংকেত সেম থাকবে কিন্তু গাঠনিক যে সংকেত সেটা ডিফারেন্ট হয়ে যাবে। কিন্তু আগে সে ছিল লিপিড সলিবল, যখন তার গাঠনিক সংকেত ডিফারেন্ট হয়ে যাবে, নিউ আইসোমার ফর্মেশন হবে, তখন সে আর লিপিড সলিবল থাকবে না, সে হয়ে যাবে ওয়াটার সলিবল। কিন্তু সে কিন্তু কনজুগেট হবে না, সে আনকনজুগেটই থাকবে কিন্তু নতুন একটা ফর্ম তৈরি করবে। ওই ওয়াটার সলিবল বিলিরুবিনটা তখন কি হবে, ইউরিন দিয়ে পাস হয়ে যাবে, তখন বাচ্চার কি প্রবলেমটা সলভ হয়ে যাবে। কিভাবে ডায়াগনোসিস করবো কার্নেক্টিরাস? বাচ্চার নিউরোলজিক্যাল ফিচার দেখবো, নিস্তেগমাস থাকতে পারে, হ্যাঁ সেইজার থাকতে পারে, বাচ্চার টিটেনাস থাকতে পারে, সেইজার থাকতে পারে, স্পেশালি বাচ্চার সেইজার থাকবে, স্পেশালি যে প্রবলেমটা হয় সেইজার, হ্যাঁ নিউরোটাল সেইজার বলি আমরাকে, এটা টপিক আছে নিউরোটাল সেইজার, স্পেশালি ফিচার জন্য ইম্পর্টেন্ট। সো এটা ইম্পর্টেন্ট পড়ে রাখবেন। ওকে, তাহলে আমরা কার্নেক্টিরাসটাকে বুঝতে পারছি মোটামুটি। আমরা কিন্তু মেইন কথা জন্ডিস আমাদের, আমি বারবার বলতেছি আমাদের টপিক কি জন্ডিস, আমরা মেইন ফোকাস দিব কিভাবে জন্ডিস হচ্ছে, কিভাবে জন্ডিস হচ্ছে, ক্লিয়ার? আমাদের মেইন টার্গেট হচ্ছে জাস্ট জন্ডিস। এরপর আমরা যখন টপিক ওয়াইজ আলোচনা করবো তখন ডিজিজ ওয়াইজ আলোচনা, তখন ডিজিজ কিভাবে কেন হয়, কিভাবে মেকানিজম, কিভাবে আমরা ডায়াগনোসিস করবো, কিভাবে ট্রিটমেন্ট দিব, কিভাবে ফলো আপ দিব, সব পড়বো। বাট মেইন এখন টপিক হচ্ছে জন্ডিস। মেইন কথা জন্ডিস কিভাবে হয়, আমরা তাহলে বুঝলাম কার্নিকটিরাস জিনিসটা কি, কার্নিকটিরাস হলে কি সমস্যা হতে পারে, ট্রিটমেন্টটা কি দিব, এটা ইম্পর্টেন্ট, ভাই বুঝিয়ে দিলাম ইনশাআল্লাহ। আমাদের দুটো শেষ, ফিজিওলজিক্যাল জন্ডিস শেষ, এখন আসেন ব্রেস্ট মিল্ক জন্ডিস। হ্যাঁ, বেবি ম্যাচিউর হলে জন্ডিস হতে পারে যদি বাচ্চাটা কি হয়, লিভারটা ইম্যাচিউর হয়। একটা বাচ্চা ম্যাচিউর হয়েছে কিন্তু তার লিভার যে 100% ম্যাচিউর হবে তার কি কোনো গ্যারান্টি আছে? আবার ওই বাচ্চা তো কি থাকতে পারে, ওই বাচ্চার লিভারে ডিফেক্ট থাকতে পারে, অথবা জিন ডিফেক্ট থাকতে পারে, অথবা গ্লুকোরোনাল ট্রান্সফারেজ তৈরি করার জন্য যে জিন দরকার সেই জিন ডিফেক্টিভ, তখন বাচ্চা কি হবে, অটোমেটিক্যালি জন্ডিস হবে, ঠিক না? সেটা আমরা আসতেছি, ওইটাই আসতেছি যে ম্যাচিউর বাচ্চা কিভাবে জন্ডিস হয়। দেখেন থার্ড যে কন্ডিশন ব্রেস্ট মিল্ক জন্ডিস, আমরা বলি বিএমজে, ব্রেস্ট মিল্ক জন্ডিস, বিএমজে। এটা কি একটু ভালোভাবে দেখেন। এই বাচ্চাদের ক্ষেত্রে কি হয় বোঝা ট্রাই করি। আমাদের ব্রেস্ট মিল্কে মানে মায়ের বুকে দুধে একটা স্পেশাল এনজাইম থাকে, এই এনজাইমটার নাম হচ্ছে গ্লুকোরোনাইডেস। দেখেন এটা কিন্তু গ্লুকোরোনাল ট্রান্সফারেজ না, এটা কিন্তু গ্লুকোরোনাইডেস। সে কি করে বুঝতে পারতেছেন, সে কি করে, সে বলেন মশারে, সে কি করে, সে গ্লুকোরোনাল ট্রান্সফারেজের অপোজিট কাজ করে, সে গ্লুকোরোনাল ট্রান্সফারেজের অপোজিট কাজ করে। অপোজিট কাজ কি? কনজুগেটকে আনকনজুগেটে কনভার্ট করা। ওকে, সো কে কি করবে, এই মায়ের বুকে দুধে যদি এই ধরনের এনজাইম বেশি থাকে, হ্যাঁ, তখন কি হয় বাচ্চার কনজুগেটেড বিলিরুবিন গুলা আনকনজুগেটেড হয়ে যায়। আর যখন বাচ্চার এই কনজুগেটেড বিলিরুবিন গুলা আনকনজুগেটেড হয়ে যায়, তখন এই আনকনজুগেটেড বিলিরুবিন গুলা পুনরায় কি হয় এন্টারোহেপাটিক সার্কুলেশনে প্রবেশ করে এবং বডিতে বা ব্লাডে চলে আসে, এবং ব্লাডে এসে কি করে আনকনজুগেটেড হাইপার বিলিরুবিনেমিয়া তৈরি করে এবং কোনো কোনো ক্ষেত্রে জন্ডিস প্রোডাকশন করে। তাহলে এটা কখন হতে পারে, যদি মায়ের বুকের দুধে এই স্পেশাল এনজাইমের পরিমাণ বেশি থাকে। কোন এনজাইম? গ্লুকোরোনাইডেস এনজাইমের পরিমাণ, যে এনজাইম কি করে কনজুগেটেড বিলিরুবিনকে পুনরায় আনকনজুগেটেড বিলিরুবিনে কনভার্ট করে। তখন কি হয়, তার কি বডিতে তার আনকনজুগেটেড বিলিরুবিনের পরিমাণ বেড়ে যায়, এবং এই আনকনজুগেটেড বিলিরুবিন বেড়ে যাওয়ার কারণে তার বডিতে কি ডেভেলপ করে আনকনজুগেটেড হাইপার বিলিরুবিনেমিয়া এবং জন্ডিস হতে পারে। এটাকে আমরা বলি ব্রেস্ট মিল্ক জন্ডিস। ফটোথেরাপি কি করব, ফটোথেরাপি করে আনকনজুগেটেড বিলিরুবিনগুলোকে কি করব, লিপিড সলিবল থেকে ওয়াটার সলিবলে কনভার্ট করব, যাতে করে এরা বডি থেকে চলে যায়। বিকজ এরা তো বডি থেকে যেতে পারতেছে না, এটা তো ওয়াটার সলিবল না, লিপিড সলিবল। আর লিপিড সলিবল সাবস্টেন্স কি ইউরিন দিয়ে পাস করতে পারে? পারে না। তাহলে কি পাস করার জন্য কি করতে হবে, ওয়াটার সলিবল করতে হবে। এই জন্য আমরা কি করি, এই ফটোথেরাপি দিয়ে আনকনজুগেটেড বিলিরুবিন গুলাকে কনজুগেট
সরি লিপিড সলিবল থেকে ওয়াটার সলিবল করে ফেলি, তখন কি হয়, এরা ইজিলি ইউরিন দিয়ে পাস করে বডি থেকে বের হয়ে যায়। আর এরা যদি বডি থেকে বের হয়ে যায় তাহলে কি হবে, আমার আর জন্ডিস থাকলো না, ঠিক হয়ে গেল। এই জন্য হ্যাঁ পারে, ইফেক্টিভ হলেও পারে, বাট তুলনামূলক কম, বিকজ এটা বড় সাবস্টেন্স, বড় জিনিস কিন্তু যত লিপিড সলিবল হোক না কেন সে কিন্তু ইজিলি কি করতে পারে না, ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে না, ঠিক আছে। ওকে, তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম ইনশাআল্লাহ। আচ্ছা এরপর আসেন আমাদের যে জিনিসটা টপিকটা, তাহলে আমরা ব্রেস্ট মিল্ক জন্ডিস ক্লিয়ার করতে পারলাম, ঠিক আছে। আচ্ছা এটা আমাদের দরকার নেই, আরগুলা যেটা বুঝছে এনাফ হবে। থার্ড কন্ডিশনটা, ফোর্থ কন্ডিশনের নাম হচ্ছে ব্রেস্ট ফিডিং ফেলিয়ার জন্ডিস। কি জন্ডিস? ব্রেস্ট ফিডিং ফেলিয়ার জন্ডিস। হ্যাঁ, এর অপর নাম হচ্ছে স্টারভেশন জন্ডিস। এটা খুব ইম্পর্টেন্ট টপিক, এটা আমাদের মাস লাগবে ফার্স্ট উইক অফ, এটা হাই ইয়েল্ড মাস লাগবে। কখন হয় এটা? বাচ্চার জন্মের প্রথম সপ্তাহে। এটা কেন হয় এটা একটু বুঝতে হবে, এটা একটু বুঝতে হবে, মাথা ঠান্ডা করে বুঝেন। বাচ্চা যখন কম পরিমাণ দুধ খাবে, হ্যাঁ বাচ্চা যখন মায়ের মিল্ক কম খাবে, পুয়ার ইনটেক অফ ব্রেস্ট মিল্ক হবে, তখন কি হবে? সিম্পল বিষয়, বাবু যদি কম পরিমাণ মিল্ক খায় তাহলে তার স্টুল প্রোডাকশন কি বেশি হবে না কম হবে? তার স্টুল প্রোডাকশন কম হবে। তাহলে স্টুল প্রোডাকশন যদি কম হয়, আমরা কিন্তু দেখেছিলাম যে আমাদের এই যে শেষ পর্যন্ত যে আমাদের কনজুগেট বিলিরুবিনগুলো বাইলের সাথে আসে, তারা কিন্তু একসময় ইউরোবিলিনোজেন কনভার্ট হয়, ইউরোবিলিনোজেন থেকে স্টারকোবিলিনোজেনে কনভার্ট হয়, ঠিক না? কিন্তু মনে রাখতে হবে স্টারকোবিলিনোজেনে কনভার্ট হয়ে কি করে, তারা বডি থেকে চলে যায়। কিন্তু বাচ্চা যদি বুকে দুধ কম খায় তাহলে বাচ্চার স্টুল প্রোডাকশন হবে কম, আর স্টুল যদি কম প্রোডাকশন হয় তাহলে স্টারকোবিলিনোজেন কি হবে? কম তৈরি হবে। আর স্টারকোবিলিনোজেন যদি কম হয় তাহলে কি হচ্ছে, তাহলে আমার এই কনজুগেট বিলিরুবিনগুলো কিন্তু পুনরায় কি করতে পারতেছে না, আপনার স্টারকোবিলিনোজেন দিয়ে পাস করতে পারতেছে না। তখন তারা লং টাইম ধরে কি করবে, লং টাইম ধরে আমার গাটে রয়ে যাবে, ঠিক আছে। এবং প্রথম দিকের বাচ্চা যখন জন্মগ্রহণ করছে তখন তার পেটে মানে গাটে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার পরিমাণ কম থাকে, ফলে এরা প্রপারলি কি হয় না, প্রপারলি কাজ করতে পারে না। ওকে, তখন এই লং টাইম ধরে থাকা কনজুগেটেড বিলিরুবিনগুলো নিজে নিজে অটোমেটিক্যালি কি হয়ে যায়, আনকনজুগেটেড হয়ে যায়, এবং তারা পুনরায় এন্টারহেপাটিক সার্কুলেশনের মাধ্যমে আবার ব্লাডে ব্যাক করে, ফলে বাচ্চাদের কি হতে পারে, আনকনজুগেটেড হাইপার বিলিরুবিনিয়াম হতে পারে। তাই মেন কথাটা কি, যে একটা বাচ্চা যদি বুকে দুধ কম খায় তখন তার স্টুল প্রোডাকশন হবে কম, আর স্টুল যদি প্রোডাকশন হয় কম তাহলে তার স্টারকোবিলিনোজেন প্রোডাকশন হবে কম, আর স্টারকোবিলিনোজেন যদি কম প্রোডাকশন হয় তাহলে তার বডি থেকে এই বিলিরুবিনগুলো কিন্তু বের হতে পারতেছে না, কারণ অধিকাংশ বিলিরুবিন বের হয়ে যায় কার মাধ্যমে, স্টারকোবিলিনোজেন দিয়ে। তখন এরা লং টাইম ধরে গাটে রয়ে যায়, তখন তারা অটোমেটিক্যালি নিজে নিজে কনজুগেট থেকে আনকনজুগেট হয়ে যায়, আর আনকনজুগেট বিলিরুবিন কি করে, এন্টারহেপাটিক সার্কুলেশন করে, মানে পুনরায় তারা লিভারে ব্যাক করে, লিভার থেকে ব্লাডে চলে যায়, ফলে কি হয়, অটোমেটিক্যালি আমার লিভার ব্লাডের মধ্যে আনকনজুগেটেড হাইপার বিলিরুবিনিমিয়া হয়, এবং বাচ্চা কি হয়, জন্ডিস হয়। এটাকে আমরা বলি ব্রেস্ট ফিডিং ফেলিয়ার জন্ডিস। আগেটা ছিল ব্রেস্ট ফিডিং, কি বলে আগেটা কি ছিল, ব্রেস্ট মিল্ক জন্ডিস, আর এটা হচ্ছে ব্রেস্ট ফিডিং ফেলিয়ার জন্ডিস। মানে ব্রেস্ট মিল্ক খাইলেও সমস্যা, আমার না খাইলেও সমস্যা, কিন্তু মহাজালা, ঠিক না? আচ্ছা, এটা ক্লিনিক্যাল ক্ষেত্রে কি পাবো, সাব অপটিমাল ব্রেস্ট ফিডিং, মানে বাচ্চা খুব কম পরিমাণ দুধ খায়, মাইল্ড ডিহাইড্রেশন। আমরা জানি মায়ের বুকের মধ্যে প্রচুর পরিমাণে ওয়াটার থাকে, তাহলে বাচ্চা যদি কম দুধ খায় তার কি হবে, তার ডিহাইড্রেশন হবে, আর কি হবে, অবশ্যই তার পুষ্টি উপাদান না থাকার কারণে বাচ্চার ওয়েট লস হবে, ঠিক না? ট্রিটমেন্ট কি দিব আমরা, সবার প্রথমে যে কাজটা করব, ডিহাইড্রেশনটাকে প্রিভেন্ট করা ট্রাই করব। বাচ্চা যদি ডিহাইড্রেট হয়ে যায় তাহলে তাকে সার্ভাইভ করানো কিন্তু কষ্ট হয়ে যাবে, তাহলে আমরা যেভাবে হোক বাচ্চাটাকে ডিহাইড্রেট করা ট্রাই করব। আগে ব্রেস্ট মিল্ক পারলে ব্রেস্ট মিল্ক দিব, নাহলে যদি বলে স্যালাইন লাগবে স্যালাইন দিব। মেন কথা হচ্ছে আমাকে যেভাবে হোক আমাকে ডিহাইড্রেশনটাকে প্রিভেন্ট করতে হবে, ঠিক আছে। এবং অবশ্যই বাচ্চাকে বারবার 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 বুকে দুধ খাওয়াতে হবে, বারবার ট্রাই করতে হবে, ঠিক আছে। তাহলে বারবার ট্রাই করে করে বাচ্চার কি ফ্রিকোয়েন্সি, ফিডের ফ্রিকোয়েন্সি অথবা কি টাইমটাকে বাড়াইতে হবে, যাতে করে এই বিলিরুবিনগুলো আপনার স্টুল দিয়ে বের হয়ে যেতে পারে। ওকে, নাও লাস্ট টু কন্ডিশন, প্যাথোলজিক্যাল কজ, একটা হচ্ছে গিলবার্ট সিনড্রোম আর একটা হচ্ছে ক্রিগলার-নেজার সিনড্রোম। তোমরা আগে গিলবার্ট সিনড্রোম পড়বো, তারপর ক্রিগলার-নেজার সিনড্রোম পড়বো, তারপর আমাদের ক্লাস শেষ। তো প্রথমে আসি গিলবার্ট সিনড্রোমটা কি। ওকে, গিলবার্ট সিনড্রোমটা হচ্ছে একটা কমন বিনাইন জেনেটিক কন্ডিশন। এই দুটো কন্ডিশনই হচ্ছে অটোজোমাল রিসেসিভ কন্ডিশন, অথবা অনেকেই জানা, যারা জুনিয়র লেভেলে আছেন, যারা আমাদের প্রথম ইয়ারে আছেন, তারা হয়তো এগুলো ভালো বুঝেন না, হোয়াট ইজ অটোজোমাল রিসেসিভ, ডমিনেন্ট, এগুলো বুঝতে গেলে একটু সময় লাগবে, ভাই যখন জেনেটিক্স পড়াবো তখন বুঝে দিই ইনশাআল্লাহ। তো আপাতত যে ধরে নেন, আপনি জানেন যে এই দুইটা কন্ডিশনকে আমরা বলি অটোজোমাল রিসেসিভ কন্ডিশন। ওকে, আমাদের আজকে জন্ডিস বলে বুঝলাম, আমাদের এগুলো বোঝার দরকার নেই আপাতত। সো আমরা আসেন গিলবার্ট সিনড্রোমটা কি, বলছি ইট ইজ দ্য কমন বিনাইন জেনেটিক্যাল কন্ডিশন। কি হয়, কি হয়, প্রোডাকশন অফ গ্লুকোরোনাল ট্রান্সফাজের পরিমাণ কমে যায়। ভালোভাবে বুঝে ট্রাই করেন, এই বাচ্চাগুলোর ক্ষেত্রে কোনো এক অজ্ঞাত কারণে গ্লুকোরোনাল ট্রান্সফারেজের পরিমাণ কমে যায়। এটা কেন হয়, কোনো কজ নাই, এমনি এমনি কমে যায়, হঠাৎ করে বাচ্চার বডিতে কি নাই,
গ্লুকুরোনাল ট্রান্সফারেজের পরিমাণ কমে গেছে। তাহলে বাচ্চার বডিতে যদি গ্লুকুরোনাল ট্রান্সফারেজের পরিমাণ কমে যায় তাহলে কি হবে? সিম্পল, তার আনকনজুগেটেড বিলিরুবিনগুলো আর কখনোই কনজুগেট হইতে পারবে না বা পরিমাণ কমে যাবে। তখন বাচ্চার বডিতে কি হবে? আনকনজুগেটেড হাইপার বিলিরুবিনিমিয়া হবে। সিম্পল বিষয়। তাহলে আমরা মুখস্থ করার কিছু নেই। গিলবার্ট সিনড্রোমে কি হবে? অটোমেটিক্যালি বাচ্চার এই গ্লুকুরোনাল ট্রান্সফারেজের পরিমাণ কমে যাবে। ওকে, আচ্ছা, বলা হচ্ছে এই কন্ডিশনগুলো টিপিক্যালি অ্যাসিম্পটোমেটিক, বিকজ অধিকাংশ বাচ্চা ক্ষেত্রে থাকে না, এটা খুবই রেয়ার কন্ডিশন, ঠিক আছে? এবং জন্ডিসটা খুবই মাইল্ড, ঠিক আছে? বিকজ অ্যাবসেন্ট থাকবে না, কমে যাবে, হয়তো আগে 100% ছিল, এখন 90 বা 80% হয়ে গেছে। তাহলে বাচ্চার বডিতে মাইল্ড জন্ডিস দেখা যাবে, মাইল্ড জন্ডিস। ওকে, তাহলে কিন্তু মজার কথা হচ্ছে সবসময় দেখা দিবে না। যখন কোনো কারণে বাচ্চার বডিতে স্টিমুলেশন বেড়ে যাবে, আচ্ছা, অথবা বাচ্চার বডিতে প্রয়োজনের তুলনায় আপনার কি স্ট্রেস বেড়ে যাবে, যেমন ফাস্টিং, বাচ্চা যদি না খায়, স্টারভেশন করে, ফেব্রাইল ইলনেস, ফ্যাটিগ, স্ট্রেস, ফিজিক্যাল এক্সারশন, এগুলা হলে কি হয় জানেন? এগুলা হলে আমাদের জেনেটিক্যাল লেভেলে অল্টারেশন হয়। তখন কি হয়? আমাদের বডিতে হেমোলাইসিস হওয়া শুরু করে। এই ধরনের কর্মকাণ্ড করলে, ফিজিক্যাল এক্সারশন, অনেক বেশি স্ট্রেস নিলে, অনেক বেশি দুর্বল থাকলে অটোমেটিক্যালি আপনার আরবিসি গুলো ব্রেকডাউন হয়ে যাবে। আর আরবিসি বাড়লে কি হবে? বেশি বেশি আপনার কি আপনার আনকনজুগেটেড বিলিরুবিন প্রোডাকশন হবে। কিন্তু স্বাভাবিক অবস্থায় কিন্তু বাচ্চার কোনো প্রবলেম নাই, বাচ্চা কিন্তু ঠিক আছিল, বিকজ তার যে গ্লুকোনের ট্রান্সফারেন্স কমছিল সেটা তেমন খুবই নগণ্য, এত নগণ্য যে তার কোনো সমস্যা ছিল না। বাট যখনই এই কন্ডিশনগুলো ডেভেলপ করছে এবং বাচ্চার বডিতে হঠাৎ করে আনকনজুগেটেড বিলিরুবিনের পরিমাণ বেড়ে গেছে, তখন তার কম পরিমাণ গ্লুকোনের ট্রান্সফারেন্স এই বেশি পরিমাণ আনকনজুগেটেড বিলিরুবিনকে আর কনজুগেশন করতে পারলো না, ঠিক আছে? তখন বাচ্চার বডিতে গিয়ে জন্ডিস দেখা দিবে। তাহলে এর আগে কিন্তু জন্ডিস হবে না, বাচ্চা কমপ্লিটলি অ্যাসিম্পটোমেটিক। আমি কি বুঝতে পারছি? প্রায় শেষ। ওকে, এবং মনে রাখতে হবে নো লিভার ডিজিজ, বাচ্চার কোনো লিভারে কোনো ডিজিজ থাকবে না, লিভার কমপ্লিটলি ওকে, লিভার ফাংশন টেস্ট ওকে, ঠিক আছে? তাহলে টোটাল বিলিরুবিনের পরিমাণ হাই থাকবে, আর কনজুগেট বিলিরুবিনের পরিমাণ কি অবশ্যই নরমাল থাকবে, কিন্তু আনকনজুগেট বিলিরুবিনের পরিমাণ কি থাকবে? হাই থাকবে। আর লিভার ফাংশন টেস্ট কি এএলটি এএসটি সব নরমাল থাকবে, ঠিক আছে? ট্রিটমেন্ট দরকার নেই আপনাদের। আর লাস্টের টপিক হচ্ছে ক্রিগলার নেজার সিনড্রোম। এটা দুটো টাইপ আছে, টাইপ 1, টাইপ 2। মেইন কথা হচ্ছে জাস্ট একটাই, ক্রিগলার নেজার সিনড্রোমে যেটা হবে সেটা হচ্ছে বাচ্চার বডিতে গ্লুকুরোনাল ট্রান্সফারেন্স থাকবেই না, ডাইরেক্ট কথা। আগেটা কিন্তু খুবই কম ছিল, এইটাতে থাকবেই না। বাচ্চার কোনো এক কন্ডিশনের কারণে গ্লুকুরোনাল ট্রান্সফারেন্স জিরো। আর যেহেতু তার গ্লুকুরোনাল ট্রান্সফারেন্স জিরো, তাহলে তার কনজুগেশনের কোনো প্রশ্ন আসে না। তাহলে তার বডিতে আনকনজুগেট বিলিরুবিনের পরিমাণ এত 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 বাড়বে যে বলার মতো না। কত বাড়বে? 20 থেকে 50, 20 থেকে 50, যেখানে তার নর্মাল হচ্ছে 1.2 সর্বোচ্চ, ঠিক আছে? তাহলে কখন? যেহেতু বাচ্চা জেনেটিক্যালি নেই, বাচ্চা জন্মগ্রহণ করার পর থেকেই তার সমস্যা হবে। পারসিস্টেন্ট নিউনেটাল জন্ডিস, একদম কন্টিনিউয়াস জন্ডিস, এবং কার্নিক টেস্ট ডেভেলপ করবে, বিকজ এত এত বেশি তার কি আনকনজুগেট বিলিরুবিন তার নিউরোলজিক্যাল প্রবলেম দেখা দিবেই। ওকে, আচ্ছা, ট্রিটমেন্ট কি দিব? প্লাজমা ফেরেসিস, তার প্লাজমাগুলোকে এক্সচেঞ্জ করব এবং ফটোথেরাপি দিব। ওকে, আপনারা টায়ার্ড হয়ে গেছেন, আপনারা 1 ঘন্টা ক্লাস করতে গিয়ে টায়ার্ড হয়ে যাচ্ছেন, খুবই দুঃখজনক। আচ্ছা যাও গা, তাহলে আমরা আমাদের আনকনজুগেটেড হাইপার বিলিরুবিনিমিয়া শেষ। আর লাস্ট ক্লাসে আমরা ইনশাআল্লাহ কনজুগেটেড হাইপার বিলিরুবিনিমিয়া পড়বো, এবং ইনশাআল্লাহ আমরা লাস্টে যদি আপনারা টাইম দেন আমাকে, সেদিন আমরা কেস নিয়ে আলোচনা করব, ঠিক আছে? বাকিটা হচ্ছে আপনাদের উপরে, ধৈর্য ধারণ করে ক্লাস করতে হবে, কষ্ট করে, আমি জানি কষ্ট হচ্ছে, সারাদিন আপনারা ক্লাস করেন। সো ওকে, ঠিক আছে, তাহলে বেস্ট অফ লাক। বড় হয়ে যাওয়ার পরেও কি এক্সেসিভ আনকনজুগেটেড বিলিরুবিন কোনো ক্ষতি করতে পারে? হ্যাঁ, করতে পারে, অবশ্যই করতে পারে। এক্সেসিভ আনকনজুগেটেড বিলিরুবিন মানে জন্ডিস তো আপনাকে ডিস্টার্ব করবেই, ঠিক না? জন্ডিস আপনাকে ডিস্টার্ব করবে, আপনার বডি ইমিউনোলজি অবশ্যই সে ডিস্টার্ব করবে, ঠিক আছে? তাহলে আপনি স্বাভাবিকভাবে কিছুটা সিক থাকবেন। ওকে ওকে, বেস্ট অফ লাক। তাহলে আমরা দুটো টপিক শেষ করলাম ইনশাআল্লাহ। আর সবার হবে না, আমি আগে বলেছি সবার তো হবে তখন গ্যারান্টি নেই, অনেক কিছু নির্ভর করে। তার তার কি বলে মানে লিভার কন্ডিশন, অনেক কিছুর পরে আসলে বিষয়গুলো নির্ভর করে, ঠিক আছে? তাহলে বাচ্চা জন্মগ্রহণ করার আগে কি ছিল সেটা আমাদের না জানলে হবে, বিকজ সে তো জন্মগ্রহণ করে নেই। তখন আমি কিভাবে বুঝবো তার জন্ডিস কিনা? বিকজ আমি আগে বলেছি জন্ডিস একটা ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, আমি দেখেই বুঝবো তার জন্ডিস কিনা। বাচ্চা জন্মগ্রহণ করার আগে যদি তার যদি হাইপার বিলিরুবিনিমিয়া থাকে, তাহলে আমার কোনো প্রবলেম নাই, বিকজ বাচ্চা এখনো জন্মগ্রহণ করে নাই, ঠিক আছে? আচ্ছা, তো ঠিক আছে, আমরা আশা করি বুঝে পারছি। আর সো কোনো প্রবলেম থাকলে আমরা নেক্সট 3 নম্বর ক্লাসে আমরা ইনশাআল্লাহ সব কোশ্চেন নিব, যত কোশ্চেন আপনাদের দরকার করবেন, যত রকম কোশ্চেন করা দরকার করবেন। আবার বলতেছি, আমরা কিন্তু ডিজিজ নিয়ে আলোচনা করতেছি না, বিকজ আমাদের টপিক কিন্তু ডিজিজ না, আমাদের টপিক শুধু জন্ডিস।
যখন আমরা ডিজিজগুলো নিয়ে আলোচনা করব, যখন আমরা স্পেশালি কার্নিকটেরাস পড়বো, তখন আমরা কার্নিকটেরাস নিয়ে আলোচনা করব, ঠিক আছে? যখন আমরা শুধুমাত্র কোলিসিস্টাইটিস নিয়ে আলোচনা করব, তখন আমরা কোলিসিস্টাইটিস নিয়ে আলোচনা করব, কোলিডোকোলিথিয়াসিস নিয়ে কোলিডোকোলিথিয়াসিস নিয়ে আলোচনা করব। সো ওগুলো হচ্ছে টপিক ওয়াইজ আলোচনা, আর এগুলো হচ্ছে জেনারেলিস্ট আলোচনা। ওকে, সো আমরা আশা করি আপনাদের মোটামুটি কম বিষয়গুলা সবকিছু তো আর একবারে হবে না, বিকজ আপনাকে আস্তে আস্তে করে ডেভেলপ করতে হবে। হ্যাঁ, আমরা যেহেতু অনেক কিছু জুনিয়র থেকে পড়ে আসা আমাদের দরকার না, আমরা তো জুনিয়র থেকে সেটা পারতেছি না। সো আমাদেরকে আগে ওগুলা কভার করতে হবে, ছোটখাটো বিষয়গুলা একদম ফিজিওলজি আমাদের জন্য। ফিজিওলজি না পারলে মেডিকেল লাইফ বৃথা। মেন কথা হচ্ছে ফিজিওলজি পারতে হবে, ফিজিও এবং যে প্যাথো পারে সে সব পারে, এটা হচ্ছে মেন কথা। সো আপনাকে যে কাজটা করতে হবে, আপনি যে লেভেলেই হোক না কেন, যত ইয়ারের হোক না কেন, আপনি ফিউচারে যখন ভালো করতে চান লাইফে, অবশ্যই কষ্টসাধ্য, আপনি একটু এখন থেকে ফিজিওলজি গুলা প্র্যাকটিস করা শুরু করেন, ঠিক আছে? বিভিন্ন বই উল্টান, যে বই আপনি পড়েছিলেন সেটা আবার বের করেন, গাইড হলে গাইড বের করেন, কোনো সমস্যা নেই, গাইডটা একবার রিভাইজ দেন, কিন্তু পড়েন। যদি পড়তে পারেন তাহলে হয়তো আপনার পড়াগুলো মনে থাকবে, নাহলে কিন্তু আপনি আস্তে আস্তে সবই ভুলবেন, ঠিক আছে? যাই হোক, আল্লাহ হাফেজ, তাহলে বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ তাহলে। ওকে, ভালো থাকেন সবাই। নেক্সট ক্লাস কখন হবে ভাইয়া পরে জানাই দিব। ওকে, এখন বলতে পারতেছি না নেক্সট ক্লাস কখন হবে, জানাই দিব। আর আপনাদেরকে একটু ধৈর্য ধারণ করতে হবে, ঠিক আছে? এত 1 ঘন্টা ক্লাস নিলে কখনো মেসেজ করতে পারবো না, ঠিক আছে? একটু কষ্ট করে ক্লাসগুলো করে যেতে হবে। ওকে, আচ্ছা, ঠিক আছে, বাই বাই, আল্লাহ হাফেজ, বাই বাই।